আমাদের আজকের টপিক হচ্ছে আমরা তিনটা সূত্র প্রথমে শিখবো, তারপর 4 নম্বর একটা সূত্র আসবে, এই সূত্রটা আমি শিখবো। তারপর হচ্ছে যে এই চ্যাপ্টারের যে আমরা আজকে যে অঙ্কগুলো করব সেগুলো হচ্ছে সবচেয়ে টাফ যে অঙ্কগুলো, মানে এই চ্যাপ্টারের অঙ্কগুলো তোমাদেরকে অনেক ভোগাবে। এই চ্যাপ্টারের অঙ্কগুলো সবচেয়ে বেশি ভোগাবে। কি কারণে ভোগায় আমি বলি, সেটা হচ্ছে যে গাইড বই অঙ্কগুলো দেওয়া একভাবে, তোমাদের হাজারিনাগের বইয়ে অঙ্কগুলো একভাবে দেওয়া, তারপর যখন অন্য একজন টিচারের কাছে পড়ো উনিও পড়ায় অন্যভাবে। মানে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে গেলে অনেকগুলো নিয়ম বা অনেকগুলো তোমার ফর্মুলার মানে পার্থক্য হয়, মানে অনেক অনেক মানে ক্রিঞ্জি টাইপ। ঠিক আছে, এটা তোমরা যখন প্র্যাকটিস করতে যাবা তখন হয়তো এটা বুঝতে পারবা। এই যে আজকে যে অঙ্কগুলো আমরা করব বা যে অঙ্কগুলো নিয়ে আমরা কথা বলবো বা যে সূত্রটা নিয়ে কথা বলবো সবচেয়ে জটিল। মানে জটিল এই কারণে, জটিলটা হচ্ছে যে এখানে অনেকগুলা ভিন্ন ভিন্ন একক রয়েছে, ভিন্ন ভিন্ন সূত্র আছে এবং ভিন্ন ভিন্ন নিয়ম আছে, যার কারণে তোমরা এই জিনিসগুলো অনেকটা কঠিন হয়ে যায়। তবে আমি একটা স্পেসিফিকলি চারটা সূত্র পড়াবো এবং কোন এককটা কোন ক্ষেত্রে ব্যবহার করবো এটা পুরোটা আমি চার্ট করে দিব। জাস্ট এই জিনিসটা ফলো করলে তোমার থেকে আর সহজেই অঙ্ক কেউ পারবে না, এটা আমি এতটুকু আমি এনশিওর করতে পারি। এই ধরনের এই চ্যাপ্টারের মধ্যে এই অঙ্কগুলো সবচেয়ে আমি মনে করি ক্রিঞ্জি। তো আমি যেটা বললাম, চারটা সূত্র বলবো, তারপর কোন রাশির কি মান আছে সেটা আমি বলবো। বলার পরে তোমাদেরকে আমি সিস্টেমটা একদম ধরায় দিব যে অঙ্কগুলো তোমরা কিভাবে করবা। তাহলে গাইড বইয়ের নিয়মটাও ধরতে পারবা, তুমি মেইন বই কিভাবে দেওয়া আছে সেই নিয়মটাও ধরতে পারবা। ইভেন অন্য কোনো স্যারও যদি পড়ায় যে কোন ট্র্যাকটে পড়াচ্ছে সেটাও তুমি ধরে ফেলতে পারবা। কলেজে যদি পড়ায় বলতে পারবো যে এটা এই সিস্টেমে পড়াচ্ছে, এই কারণে পড়াচ্ছে, বা এটা এইভাবে পড়াচ্ছে, বা জিনিসটা এইভাবে হচ্ছে। পুরো সিনারিওটা তোমার চলে আসবে। অঙ্ক যেভাবেই করুক তুমি বেসিক জিনিসটা তুমি ধরে ফেলতে পারবা। তাহলে আমি দেখি তো আজকের ক্লাসটা অবশ্যই এটা আমি বলছিলাম যে কেমিস্ট্রির সেকেন্ড এবং থার্ড ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে, অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। তো এই ক্লাসটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে করতে হবে। আমি জানি না কতটুকু এফোর্ট দিতে পারবো, কারণ আমার ক্লাসটা আজকে আমার যেভাবে ক্লাস নেওয়ার কথা সেভাবে হয়তো নিতে পারবো না, তবে সর্বোচ্চ চেষ্টা করবো। তোমরাও আমি যে জায়গায় বলি সেই জায়গায় খেয়াল করো। প্রথমেই তোমরা সবাই খাতা কলম নাও, নোট পরে করবা, আপাতত রাফ করো। সবাই খাতা কলম নিয়ে নাও, নিয়ে রাফ করো। যে আমি 3টা সূত্র বলবো, 3টা সূত্র আগে মুখস্থ করবা। সূত্রটার মানে কি, কিভাবে আসছে, এগুলো পরের আলাপ। আগে মুখস্থ করবো আর এন। এই জিনিসটা মনে মনে 10 বার বলবা। আর এন ইকুয়াল টু, এটার মানে কি, কিভাবে আসছে, কিভাবে অঙ্ক করব সব বলবো আমি। মনের যত প্রশ্ন আছে সব উত্তর দিয়ে দিব, এটা সমস্যা না। আপাতত তোমরা এই সূত্রটা একদম ঠাড়ায় মুখস্থ করো। আর এন ইকুয়াল টু n স্কয়ার a স্কয়ার বাই 4 পাই স্কয়ার mz স্কয়ার, n স্কয়ার a স্কয়ার বাই 4 পাই স্কয়ার mz স্কয়ার, n স্কয়ার a স্কয়ার বাই 4 পাই স্কয়ার mz স্কয়ার। তারপরে দেখো vn ইকুয়াল টু দেখো 2 পাই z স্কয়ার বাই mh, 2 পাই z স্কয়ার বাই nh, vn ইকুয়াল টু 2 পাই z স্কয়ার বাই nh। তারপরে দেখো আমরা যদি en এ আসি, en ইকুয়াল টু খেয়াল করো, en ইকুয়াল টু হচ্ছে -2 পাই স্কয়ার mz e টু দ্য পাওয়ার 4, mz স্কয়ার e টু দ্য পাওয়ার 4 বাই n স্কয়ার h স্কয়ার। আবার শোনো, এখানে 3টা সূত্র, এই 3টা সূত্র তোমার মধ্যে আত্মস্থ করতে হবে। এই 3টা সূত্র আমি আবারও বলি। প্রথম কি সূত্রটা? প্রথম হচ্ছে আর এন ইকুয়াল টু n স্কয়ার a স্কয়ার বাই 4 পাই স্কয়ার mz স্কয়ার। আমি যেভাবে উচ্চারণ করতেছি এবং যেভাবে লিখে দিছি ঠিক এইভাবে, যে ফরম্যাটে লিখলাম, গাইড বই, মেন বই কোনো কিছু এখন দরকার নাই, কোনো কিছু দেখার দরকার নাই। আমি যেভাবে লিখে দিছি এবং যেভাবে আমি উচ্চারণ করতেছি, যেভাবে আমি লিখে দিছি, যেভাবে আমি উচ্চারণ করতেছি ঠিক সেইভাবে এটা মুখস্থ করবো। আমি একবার বলে উচ্চারণ করতেছি, খেয়াল করো ভালো করে। আর এন ইকুয়াল টু n স্কয়ার a স্কয়ার বাই 4 পাই স্কয়ার mz স্কয়ার, আর এন ইকুয়াল টু n স্কয়ার h স্কয়ার বাই 4 পাই স্কয়ার mz স্কয়ার। তারপরে হচ্ছে vn ইকুয়াল টু 2 পাই z স্কয়ার বাই nh, vn ইকুয়াল টু 2 পাই z স্কয়ার বাই nh। en ইকুয়াল টু কি হবে? -2 পাই স্কয়ার mz স্কয়ার e টু দ্য পাওয়ার 4 বাই n স্কয়ার h স্কয়ার। যেভাবে উচ্চারণ করতেছি সেভাবে পড়বা। আমি আবার বলি, আর এন ইকুয়াল টু n স্কয়ার a স্কয়ার বাই 4 পাই স্কয়ার mz স্কয়ার।
তারপর Vn ইকুয়াল টু 2 পাই জেড স্কোয়ার বাই এনএইচ, 2 পাই জেড স্কোয়ার বাই এনএইচ। তারপর En ইকুয়াল টু মাইনাস 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দ্য পাওয়ার 4 বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। যেভাবে উচ্চারণ করলাম সেভাবে লিখবা, কারণ এই জিনিসগুলো এক এক বই এক একভাবে দেওয়া, সেটা মনে রাখাটা টাফ হয়ে যায়। জাস্ট আমি এটা দেখো, এই জিনিসগুলো আমি একটু মডেলিং মানে একটু রিমডেলিং করছি। Rn ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার, এটা ছন্দর মতো চলে আসে এগুলো উচ্চারণ করতে গেলে। Rn ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই, 1 বছর আগে পড়াইছিলাম, এগুলো প্র্যাকটিসে থাকতে হবে এই সূত্রগুলো, তাই আমি আমার আবার দেখতে হচ্ছে। তো খেয়াল করো, Rn ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার, 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। ওকে, Vn ইকুয়াল টু 2 পাই জেড স্কোয়ার বাই এনএইচ। আমি আবার বলি Vn ইকুয়াল টু 2 পাই জেড স্কোয়ার বাই এনএইচ। আর En ইকুয়াল টু মাইনাস 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দ্য পাওয়ার 4 বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার, মাইনাস 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দ্য পাওয়ার 4 বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। এই জিনিসটা, এই যে এই তিনটা সূত্র, এই তিনটা সূত্র একদম একদম মুখস্থ করে ফেলবা। এটা তুমি যত তাড়াতাড়ি এই সূত্র তিনটা মুখস্থ করতে পারবা, তোমার জন্য তত মঙ্গল, তোমার জন্য তত মঙ্গল। এই চ্যাপ্টারের অঙ্কের জন্য তুমি বস হয়ে যেতে পারবা। জাস্ট এই সূত্রটা তোমাকে, এই তিনটা সূত্র তোমাকে একটু মুখস্থ করতে হবে। তো আমি আবারও বলি, খেয়াল করো, আমি আবারও বলি, সেটা হচ্ছে যে Rn ইকুয়াল টু কি হবে, এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। তারপর Vn কি, 2 পাই জেড স্কোয়ার বাই এনএইচ, 2 পাই জেড স্কোয়ার বাই এনএইচ। En কি, মাইনাস 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দ্য পাওয়ার 4 বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। এখন দেখো এখানে কোনটা কি বুঝাচ্ছে সেটা এখন আমি একটু বলি, আস্তে আস্তে সবই বলবো। জাস্ট খেয়াল করো যে এই জিনিসটা Rn মানে Rn কি, এটা যদি নিউক্লিয়ার, এটা যদি কি হয়, এটা যদি একটা পরমাণু হয়, এটা তার একটা কক্ষপথ ধরে নাও। তো এটা ধরো, এটা হচ্ছে 1 নম্বর কক্ষপথ, এটা 2 নম্বর কক্ষপথ, এটা 3 নম্বর কক্ষপথ। ওকে, তো আমরা দেখি 1 নম্বর কক্ষপথের ব্যাসার্ধ যদি Rn হয়, 2 নম্বর কক্ষপথের ব্যাসার্ধ, 1 নম্বর কক্ষপথের ব্যাসার্ধকে আমরা কি দিয়ে প্রকাশ করি, R দিয়ে প্রকাশ করি। তাহলে 1 নম্বর কক্ষপথের ব্যাসার্ধ R1 হইতে পারে, 2 নম্বরটা R2, 3 নম্বরটা কি R3, এভাবে আমরা বলতে পারি। কিন্তু কথা হচ্ছে এখন যে কোনো কক্ষপথের জন্য সূত্র একটাই। তাহলে আমি যদি বলি 1 নম্বর কক্ষপথ হলে R1, 2 নম্বর কক্ষপথ হইলে R2, তাহলে n এর মান 1 হইতে পারে, 2 হইতে পারে। তাহলে n ইকুয়াল টু কক্ষপথ সংখ্যা, এখানে n ইকুয়াল টু কি, এখানে n হচ্ছে কক্ষপথ সংখ্যা, এখানে n হচ্ছে কক্ষপথ সংখ্যা, এখানে n হচ্ছে কক্ষপথ সংখ্যা। ভালো করে খেয়াল করো, এখানে n হচ্ছে কক্ষপথ সংখ্যা, এই যে n, এই যে n, এখানে n হচ্ছে কক্ষপথ সংখ্যা। এখানে r মানে হচ্ছে কি ব্যাসার্ধ, n মানে কক্ষপথ। তাহলে কোন কক্ষপথের, n-তম কক্ষপথের ব্যাসার্ধ, এটা হইতে পারে 1 নম্বর কক্ষপথের ব্যাসার্ধ, 2 নম্বর কক্ষপথের ব্যাসার্ধ, 1 নম্বরের ব্যাসার্ধ, 2 নম্বর কক্ষপথের ব্যাসার্ধ, বা 3 নম্বর কক্ষপথের ব্যাসার্ধ, বা 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, যাই বলো। তো এখানে জিনিসটা হচ্ছে Rn মানে হচ্ছে কি n-তম কক্ষপথের ব্যাসার্ধ, r মানেই হচ্ছে ব্যাসার্ধ, n মানে কক্ষপথ সংখ্যা। যে কোন কক্ষপথের ব্যাসার্ধ, সেটা 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে। তাহলে n-তম কক্ষপথের ব্যাসার্ধটা, এই যে ধরো, এই যে দেখো, এই যে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ আসলে কত, এখান থেকে কত, সেটা আমরা এই সূত্র দিয়ে বের করে ফেলতে পারবো। ঠিক আছে, তারপর আমি যদি বলি যে এই Vn কি, এখানে Vn হচ্ছে একটা ইলেকট্রন যে ঘুরতেছে, তার একটা নির্দিষ্ট ব্যাগ থাকবে। কি থাকবে, একটা নির্দিষ্ট ব্যাগ থাকে, আমরা জানি সেটা 1 নম্বর কক্ষপথের যে ইলেকট্রনের যে ব্যাগ, 2 নম্বর কক্ষপথে একটা ইলেকট্রনের ব্যাগ সেম হবে না। আমি আবারও বলি, 1 নম্বর কক্ষপথে একটা ইলেকট্রনের ব্যাগ 2 নম্বর কক্ষপথের একটা ইলেকট্রনের ব্যাগের সমান হবে না, 3 নম্বর কক্ষপথে ইলেকট্রনের ব্যাগ ভিন্ন হবে। তাহলে এক এক কক্ষপথে ইলেকট্রনের ব্যাগ এক এক রকম হয়। তো সেটা আমরা Vn লিখছি, মানে কি, Vn হচ্ছে এখানে n এর মান 1 হইতে পারে, n এর মান 2 হতে পারে, n এর মান 3 হতে পারে, 4 হইতে পারে, 5 হইতে পারে। মানে 1 হইলে কি বলবো আমরা, প্রথম কক্ষপথে একটা ইলেকট্রনের ব্যাগ। 2 হইলে কি বুঝবো, 2 নম্বর কক্ষপথের মধ্যে একটা ইলেকট্রন কি বেগে ঘুরতেছে। তো একটা ইলেকট্রন, n-তম কক্ষপথে একটা ইলেকট্রনের ব্যাগ আমরা এই সূত্র দিয়ে বের করব, 2 পাই জেড স্কোয়ার বাই এনএইচ। তারপরে যদি আমরা বলি যে En
ইএন মানে কি, একটা একটা ইলেকট্রনের নিশ্চয় শক্তি থাকে, তোমরা জানো ইলেকট্রন শক্তি থাকে, এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে ইলেকট্রন কি করে স্থানান্তরিত হয়, তার মানে ইলেকট্রনের একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি অর্জন করতে হয়। তাহলে এই শক্তিটাকে আমরা ইএন ধরবো। কি ধরবো আমরা? ইএন। এই কক্ষপথের মানে একটা ইলেকট্রনের শক্তি, এনতম কক্ষপথে একটা ইলেকট্রনের শক্তি কতটুকু সেটা আমরা বের করব এই সূত্রটা দিয়ে, -2π² mj² e⁴/n²h²। তাহলে আমি আবারও বলি, ভালো করে খেয়াল করতে হবে, আমার কথাগুলো ভালো করে খেয়াল করতে হবে। দেখো, খেয়াল করো যে আমরা তিনটা জিনিস আমরা বের করব। আমরা এই সূত্রটা দিয়ে আমরা তিনটা জিনিস বের করব। প্রথম সূত্রটা দিয়ে আমি কি বের করতেছি? প্রথম সূত্রটা দিয়ে বের করতেছি যে একটা কক্ষপথের ব্যাসার্ধ কত সেটা আমরা বের করতেছি। এটা আমরা এই সূত্র দিয়ে বের করতেছি যে এই যে একটা কক্ষপথ, সেটার ব্যাসার্ধ কতটুকু, 1 নম্বর হইলে কতটুকু হবে ব্যাসার্ধ, 2 নম্বর হইলে কতটুকু হবে। যখন এটা 1 নম্বর কক্ষপথ বলবো মানে কি R1, মানে 1 নম্বর কক্ষপথের ব্যাসার্ধ। যখন আমি 2 নম্বর কক্ষপথ বলবো তখন সেটা কি হবে? তখন সেটা হবে R2। এটার ব্যাসার্ধ কতটুকু? তখন n এর মান হবে 2। তাহলে এখানে n এর মান 1, 2, 3 এগুলো হতে পারে। তাহলে আমরা আবারও বলি, আর মানে ব্যাসার্ধ আর n মানে কি কক্ষপথ। তাহলে কি হইলো? n-তম কক্ষপথের ব্যাসার্ধটা কত? এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়। তাহলে n-তম কক্ষপথের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কত, দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত, সেটা আমরা ব্যাসার্ধটা বের করব আমরা এই সূত্রটা দিয়ে। কিভাবে আসছে, কিভাবে আমরা অঙ্ক করবো এগুলো পরে বলতেছি, আপাতত যতটুকু বলি সেটা খেয়াল করো। তারপরে যদি আমি আসি যে পরেরটা দিয়ে আমি কি বের করব, পরের সূত্রটা দিয়ে কি বের করব, যে এটা যদি একটা নিউক্লিয়াস হয়, তো এটা হচ্ছে তার কক্ষপথ সংখ্যা। তাহলে একটা কক্ষপথে ইলেকট্রনের বেগ কিরকম হবে? একটা কক্ষপথে ইলেকট্রন তো ঘুরতেছে না, ইলেকট্রন তো ঘুরবে, হ্যাঁ, এটা তো সতত ঘূর্ণায়মান। এই ইলেকট্রনটা ঘুরতেছে, এখন ইলেকট্রনটা কোন বেগে ঘুরতেছে, তার বেগ কত বেগে ঘুরতেছে, সেই মানটা আমরা এই সূত্রটা দিয়ে বের করতে পারি। সেটা হইতে পারে 1 নম্বর কক্ষপথে একটা ইলেকট্রনের বেগ, অথবা 2 নম্বর কক্ষপথে n এর মান ভিন্ন ভিন্ন হইলে তখন পুরো মানটা চেঞ্জ আসবে। তো 2 নম্বর কক্ষপথের বেগ, 3 নম্বর কক্ষপথে ইলেকট্রনের বেগ। আমি 3 নম্বর সূত্রটা দিয়ে কি বের করতেছি? 3 নম্বর সূত্র দিয়ে বের করতেছি যে একটা পরমাণুতে ইলেকট্রন ঘুরবে, ঠিক আছে, এর কক্ষপথের একটা ব্যাসার্ধ থাকবে, তার একটা বেগ থাকবে, তারপর কি তার একটা নির্দিষ্ট পরিমাণ, একটা ইলেকট্রন একটা নির্দিষ্ট পরিমাণ কি থাকবে, শক্তিও থাকবে। একটা কক্ষপথে একটা ইলেকট্রনের নির্দিষ্ট পরিমাণ এনার্জি থাকবে, শক্তি থাকবে। সেই শক্তিটা 1 নং কক্ষপথে হইলে E1 হবে, 2 নং কক্ষপথের মধ্যে একটা ইলেকট্রনের শক্তি সেটা E2 হবে। ভালো করে খেয়াল করো, আমি এক কথা বারবার রিপিট করতেছি, মাথায় সেট করো। তাহলে আমি আবার বলি, তিনটা সূত্র এখানে কিসের সূত্র? প্রথম সূত্রটা দিয়ে আমরা বুঝতেছি যে একটা কক্ষপথের ব্যাসার্ধ আসলে কিভাবে বের করবো আমরা এই সূত্র দিয়ে। তো একটা কক্ষপথের মধ্যে ইলেকট্রনের ব্যাগটা আমরা বের করবো V1 দিয়ে, মানে এই সূত্রটা দিয়ে ব্যাগ বের করবো এটা দিয়ে। তো একটা কক্ষপথে ইলেকট্রনের শক্তি বের করবো আমরা কি, En, এই সূত্রটা দিয়ে। আচ্ছা, এখন আমরা এই জায়গাটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব সেটা একটু দেখি, সেটা কি? দেখো, সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা জিনিসের পরিচয় দিব, কিন্তু আমরা সূত্র লেখার সময়, মুখস্থ করার সময় মুখস্থ করব, ঠাড়ায় মুখস্থ করব, তারপর আমি প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে পড়ায় দিব। ভালো করে খেয়াল করো, Rn=, আমি আবারও একটু বলছি, কেন বারবার বলছি, কারণ এই সূত্র 3টা তুমি জানতে পারলে তোমার পুরো চ্যাপ্টারটা হাতে চলে আসবে। যে অন্যরা হিমশিম খাবে, অন্যরা একক বসাবে, একটা মান আসবে আরেকটা, মানে এইগুলো নিয়ে প্রচুর প্রবলেম হয়। ট্যালেন্টেড স্টুডেন্টগুলো প্যাচকিয়ে যায়, কারণ এই একটা কারণেই, কারণ একটা নির্দিষ্ট ফরম্যাট সেট করে না, নির্দিষ্ট মানে একটা নির্দিষ্ট নিয়ম ফলো করে না। তো আমি আবারও বলি যে Rn=, মানে আমি সব নিয়মকে একত্রিত করে একসাথে আমি এই অঙ্কগুলো পড়ায় দিব তোমাদেরকে। Rn= কি? Rn=n² h²/4π² mz²। তাহলে দেখো, এটা কিন্তু ছন্দের তালে তালে বলতে পারবা। বইয়ে কিন্তু প্রত্যেকটা বই কিন্তু এইভাবে গুছানো নাই, একটু এলোমেলো করা আছে। এক বইয়ে এনটা পরে, এইটা আগে, 4টা পাইটা পরে, এমটা পরে, জেট আগে, জেট পরে, এইভাবে দেয়া। এই জিনিসগুলো আমি রিমডেলিং করছি। আমি আবারও বলি, সেটা কিভাবে তুমি উচ্চারণ করতে গেলে তোমার একটু যেন মুখে উচ্চারণ করতে যেন সুবিধা হয়, মানে মুখ দিয়ে যেন সহজে বের হয়। সেটা কি? n² h²/4π² mz²। তাহলে দেখো, n² h²/4π² mz², ছন্দের তালে তালে এটা বলা যায়। তারপরে আমরা যদি আসি Vn কি, 2πz²/nh, 2πz²/nh, ঠিক আছে। তারপর En-টা কি? En-টা হচ্ছে -2π² mz², -2π² mz² e⁴,
কেন মাইনাস আছে, কিভাবে আসছে, এগুলো আমি এখন পড়াচ্ছি না, আমি এগুলো প্রত্যেকটা জিনিস পড়াবো। জাস্ট খেয়াল করো যে -2π² mz² e⁴ বাই n²h²। তাহলে দেখো তোমরা এই তিনটা সূত্র তোমাকে এইভাবে দেখো, এইভাবে যদি টেকনিক করে পড়ো তাহলে মনে থাকবে। যেহেতু এটা মুখস্থের কমপ্লিটলি মুখস্থের বিষয়, তারপরে তোমাকে একটু বারবার করতে হবে, চর্চা করতে হবে, ঠিক আছে। আচ্ছা এখন দেখো, এখন আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখানে আমি কি পাইলাম। এখানে একটা জিনিস খেয়াল করো, আমি একটু পরিচয়গুলো দিচ্ছি। এখানে Rn মানে কি, Rn মানে হচ্ছে nতম কক্ষপথের ব্যাসার্ধ। Rn মানে হচ্ছে nতম কক্ষপথের ব্যাসার্ধ। খেয়াল করো Rn মানে হচ্ছে Rn ইকুয়াল টু nতম কক্ষপথের ব্যাসার্ধ, nতম কক্ষপথের ব্যাসার্ধ, nতম কক্ষপথের ব্যাসার্ধ, সেটা 1 হইলে R1, 2 হইলে R2। আচ্ছা তারপরে আমি যদি বলি যে পরে কি আছে, Vn ইকুয়াল টু কি, Vn ইকুয়াল টু হচ্ছে nতম কক্ষপথে লিখে ফেলো এগুলো আমার সাথে। একটি ইলেকট্রনের এখন তোমার মনে আছে কিন্তু এটা মনে থাকবে না, লিখে ফেলতে হবে। nতম কক্ষপথে একটি ইলেকট্রনের ব্যাগ, ঠিক আছে। তারপরে হচ্ছে একটি ইলেকট্রনের ব্যাগ। তারপরে যদি আমি বলি পরে কি আছে, En মানে কি, En মানে হচ্ছে nতম কক্ষপথে একটি ইলেকট্রনের শক্তি, nতম কক্ষপথে একটি ইলেকট্রনের শক্তি। ওকে, তাহলে Rn Vn আজকে যাদের ওয়াইফাই বা নেটওয়ার্ক বা হাবিজাবি প্রবলেম থাকলে আমি এগুলো শুনবো না, আমি এই ক্লাসে দিব না, আমি টোটালি বলে দিচ্ছি এই ক্লাস আমি পরে আর কোনোদিন আপলোড দিব না, এটাই শেষ। কোনো ধরনের কারেন্টের প্রবলেম থাকে যদি বা অন্য কোনো প্রবলেম থাকে যদি এই ক্লাসে দেওয়া হবে না। এটা যার ব্যক্তিগত সমস্যা, কারো যদি ওয়াইফাই না থাকে, কারো যদি কারেন্ট না থাকে, এটা ব্যক্তিগত সমস্যা। এটা আমি আজকের ক্লাসটা অন্তত আমি দেখবো না, ওয়াইফাই বা কারেন্ট কানেকশনের বা অন্য কোনো কারণে যদি ক্লাসটা মিস হয়। তারপরে নেক্সট দেখি, এখন আমি কি বলতেছি, n মানে কি, n ইকুয়াল টু কি হবে, n ইকুয়াল টু হচ্ছে আমরা আগেই বলছিলাম n ইকুয়াল টু কক্ষপথ সংখ্যা, n ইকুয়াল টু কি কক্ষপথ সংখ্যা, n ইকুয়াল টু কক্ষপথ সংখ্যা, n ইকুয়াল টু কক্ষপথ সংখ্যা, n ইকুয়াল টু কক্ষপথ সংখ্যা। আচ্ছা তাহলে আমি তিনটা জিনিস এখানে একদম সিম্পল বিষয়। n মানে কক্ষপথ সংখ্যা তোমরা আগে থেকেই জানতা, n মানে কক্ষপথ সংখ্যা। Rn মানে কি, Rn মানে হচ্ছে Rn ইকুয়াল টু nতম কক্ষপথের ব্যাসার্ধ, Vn হচ্ছে nতম কক্ষপথে একটি ইলেকট্রনের ব্যাগ, En মানে কি nতম কক্ষপথে একটি ইলেকট্রনের শক্তি। এই জিনিসগুলো আমরা পারলাম। এখন আমরা দেখি যে এখানে আর কি রয়েছে। দেখো এখানে H, এখানে N আছে, H আছে, M আছে, E আছে। একটা জিনিস খেয়াল করো তোমরা, এখানে দেখো এই যে H যে জিনিসটা সেটা কি, এখানে H তোমরা জানো অলরেডি, H হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। H কি, H হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। আমি একটা করে আসি। দেখো H হচ্ছে তোমরা জানো প্লাঙ্কের ধ্রুবক, পাই মানে তোমরা জানো একটা ধ্রুবক। M কি, M হচ্ছে কি, M হচ্ছে একটা ইলেকট্রনের ব্যাগ, M হচ্ছে কি, M হচ্ছে একটি ইলেকট্রনের ব্যাগ, M হচ্ছে একটি ইলেকট্রনের ব্যাগ। তারপরে আমরা যদি দেখি M হচ্ছে একটি ইলেকট্রনের ব্যাগ। Z কি, Z হচ্ছে আচ্ছা E দিয়ে কি বোঝাচ্ছি, E দিয়ে বোঝাচ্ছি ইলেকট্রনের চার্জ, E দিয়ে বোঝাচ্ছি একটি ইলেকট্রনের চার্জ, একটি ইলেকট্রনের চার্জ। আমরা জানি ইলেকট্রনের চার্জ কত হয়, -1.6 × 10⁻⁹ ওইটা আর কি। তাহলে ই দিয়ে আসলে ইলেকট্রনের চার্জকে বোঝাচ্ছি। তো আসলে আর কি বাকি রয়েছে, এম দিয়ে ইলেকট্রনের ভর, আর জেড দিয়ে হচ্ছে পারমাণবিক সংখ্যা। জেড দিয়ে কি, জেড দিয়ে হচ্ছে পারমাণবিক সংখ্যা, জেড দিয়ে কি বোঝাচ্ছি, পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা। খেয়াল করো এখানে একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে যে আমরা যে প্রতীকগুলো এই সূত্রটাতে ব্যবহার করলাম
যে প্রতীকগুলো আমরা এই সূত্রটাতে ব্যবহার করছি ঠিক একই প্রতীক নিচের সূত্রটাতে, একই জিনিস নিচেরটাতে আছে। এখানে আমরা এন ব্যবহার করছি, এন আছে, এইচ আছে, এইচ আছে, পাই আছে, পাই আছে, ঠিক আছে, জেড আছে, জেড আছে, ই আছে, ই আছে, প্রত্যেকটা একই। কিন্তু মানে একবার তুমি এই জিনিসটার মানে যদি বুঝতে পারো তাহলে এইগুলো কি বুঝাচ্ছে, এগুলো কি বুঝাচ্ছে সেটা দেখো। আমি বলি এখানে এম আছে, পাই আছে, জেড আছে, ই আছে, এন এইচ আছে, মানে একই প্রতীক এখানেও আছে, এখানেও আছে, মানে 3 জায়গায় কিন্তু একই প্রতীক আছে, মানে 3 জায়গায় একই জিনিস আছে। তো তুমি জাস্ট একবার করে সূত্রটাতে পড়বা, সূত্রটার মতো শিখবা। সূত্র মুখস্থ করার সময় অন্য কিছু চিন্তা করার দরকার নেই। সূত্র মুখস্থ করার পরে তোমরা দেখবো যে কোনটা দিয়ে কি বুঝাচ্ছে। খুব কঠিন বিষয় না। এন মানে কক্ষপথ সংখ্যা তোমরা জানতা, আর এন মানে এনতম কক্ষপথে ব্যাসার্ধ, ভিএন মানে এনতম কক্ষপথে একটা ইলেকট্রনের ব্যাগ, ইএন মানে কি এনতম কক্ষপথে একটি ইলেকট্রনের শক্তি, কতটুকু শক্তি। এখানে এইচ মানে কি, এইচ মানে হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এটাও হয়তো জানতা তোমরা অনেকেই ক্লাস 10-এ ছিল। প্লাঙ্কের ধ্রুবক। এম মানে কি একটি ইলেকট্রনের ভর হবে, একটি ইলেকট্রনের ভর। এখানে এম মানে মাস, এম মানে হচ্ছে মাস বা একটি ইলেকট্রনের ভর, এম মানে হচ্ছে একটি ইলেকট্রনের ভর, এম মানে ভর, এটা তোমরা ফিজিক্সেও পড়ছো, এম মানে একটি ইলেকট্রনের ভর। ই মানে কি একটি ইলেকট্রনের চার্জ বোঝানো হচ্ছে, ই দিয়ে মূলত ইলেকট্রন না, ইলেকট্রনের একটা চার্জ, সেটা কত আমরা জানি 1. কোনটা কত মান সেগুলো পরে বলবো। আচ্ছা, জেড ইকুয়াল টু পারমাণবিক সংখ্যা, সেটা এক একটা পরমাণুর এক একটা হবে। জাস্ট তাহলে প্রথমে এই সূত্রটা শিখবা, এই 3টা সূত্র শেখার পরে তারপর কোনটা দিয়ে কি বোঝানো হচ্ছে সেটা আলাদা করে শিখবা। এখন সূত্র 3টা কি, যেভাবে বললাম ছন্দের তালে তালে এই জিনিসগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। কারণ আমি এগুলা দেখো এই চর্চা না করলে যে ভুলে মানে মনে থাকে না, সেটা তো আজকে প্রমাণ পাইলেই। কারণ আমি এগুলো 1 বছর আগে সেকেন্ড ইয়ারদের স্টুডেন্টদেরকে পড়াইছিলাম, আর আজকে আমি নিলাম, কিন্তু প্যাচ লাগতেছে কোনটার সাথে কোনটা, কারণ এগুলো একই প্রতীক এই জায়গায়, একই প্রতীক এই জায়গায়। তার মানে তোমাকে প্র্যাকটিস করতে হবে, যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস করলে তুমি জিনিসগুলো পারবা। এটা আমি বলি প্রতিদিন আগামী 3 দিন সকাল বিকাল রাতে 10 বার করে জপবা। যেমন আমরা যারা মুসলমান আছি বা যারা অন্য ধর্মের যারা আছে, মানে জপার একটা বিষয় আছে কিন্তু, তো এই জিনিসটাও আমরা কি করব 10 বার করে জপবো। আর এটা একটা সওয়াবের কাজ, কারণ আমরা পড়ালেখা করতেছি, পড়ালেখা একটা ইবাদত, এটা হাদিসেও আছে। তো যাই হোক, তো তোমরা কি করবা এই জিনিসগুলো, আমি তো বললাম এই জিনিসগুলো তুমি পারবা না, পরীক্ষাতে তুমি ভুল করে ফেলবা। আমি এখানে দেখো আমি লিখতে গিয়ে আমার প্রথমত পেয়ে গেছি। তো আমি আবারও বলি এই 3টা সূত্র তুমি ভালো করে যেভাবে লিখছি, যেভাবে উচ্চারণ করছি সেভাবে মুখস্থ করবা, ঠিক আছে। এটা আগামী 3 দিন তুমি 3 দিন 3 বেলা করে এই জিনিসটা জপবা। এক একটা 10 সেকেন্ডে 10 বার বলা যাবে। যাই হোক, এক একটা তুমি 1 মিনিট করে বলবা। তাহলে দেখো rn equal to n²d² / 4π² mz²। সমস্যাটা হয় কোন জায়গায়, মানে অঙ্ক ঠিকই বুঝে ফেলো কিন্তু সূত্র জায়গায় আর থাকে না, সূত্র আর মুখস্থ করো না, পরীক্ষার হলে গিয়ে মানে খাপ পাইতে হয় এইদিকে আর ওইদিকে, ঠিক আছে। বন্ধু একটা স্কোয়ার দিল না, বন্ধু একটা জেড দিল না, পুরা অঙ্ক শেষ, তুমি পুরা মারা খেয়ে গেলা। তো এই জিনিসটা করা যাবে না। তুমি কি করতে হবে, তোমাকে যেটা করতে হবে, তুমি জিনিসটা সুন্দর করে মুখস্থ করবা। কারণ এই সূত্রগুলো কিন্তু ভিন্ন আছে। তুমি হাজারিনাগের বইয়ে অনেক জায়গায় এক পৃষ্ঠাতে, আগের পৃষ্ঠাতে যেরকম সূত্র, পরের পৃষ্ঠাতে অন্যরকম। আমি ব্যতিক্রমগুলো দেখাবো, তোমাদের প্রত্যেকটা জিনিস দেখা দিব। তো এটা হচ্ছে যে আপাতত 3টা তোমার সম্পদ, এই 3টা তোমার সম্পদ। এছাড়া এই জিনিসগুলো আমি বললাম। আর এখন যে জিনিসটা আমি দিব, এটা আমি বলতে পারো যে স্যার আপনি অহংকার করতেছেন। অহংকার না, যে জিনিসটা আমি এখন দিব এটা কোথাও গুছানো পাবো না, হাজারিনাগের বইয়েও নাই, কোনো গাইড বইয়েও গুছানো নাই, ঠিক আছে। ইভেন কোনো স্যাররাও যদি অঙ্ক করাইতে যায়, ওই যখন লাগবে তখন দিবে, মানে একটু করে দিবে, মানে একসাথে গুছানো জিনিসটা নাই। এটা আমি কোনো স্যারের কাছে আমি পাই নাই। সেটা আমি এই জিনিসগুলো একদিনে আসে নাই, এই জিনিসগুলো যে বানাইছি এগুলো আমার অনেক দিনের পরিশ্রমের। তো তোমরা যদি এরকম ফেলা করো তাহলে এটা হবে না। তো এখন আমি যে জিনিসটা দিব সেটা সূত্রটা হয়তো বা কোনো জায়গায় পেয়ে যেতাম, বইয়ের কোনো একটা জায়গায় পেয়ে যেতাম, কিন্তু এখন আমি যে জিনিসটা দিব সেটা একদম টোটালি গুছানো একটা জিনিস পাবা, এবং তোমার এই ধরনের অঙ্কে কোনো ধরনের কনফিউশন থাকবে না, জাস্ট এই এখন যেটা দিব সেটার উপর ভিত্তি করে। তাহলে দেখো, খেয়াল করো এই জায়গায় কোনো কনফিউশন আছে কিনা আমাকে বলো। আমি আবারও বলি এই সূত্রটা কিভাবে আসছে, এখানে মাইনাস কিভাবে আসছে, এগুলো আজকের পড়া না। প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা আছে, ব্যাখ্যা পরীক্ষাতে লাগে না, এইচএসসি ফাইনাল পরীক্ষাতে লাগে না। তবে যারা বুয়েটে পড়তে চাও তাদের জন্য বেসিক জিনিসটা জানা থাকলে ভালো। এখন আমি এটা আগামী ক্লাসে পড়া দিব, এটার থেকে এটা কিভাবে হয়েছে, এর থেকে এটা কিভাবে হয়েছে, কিন্তু আমাদের আগে এইচএসসিটা ফলো করতে হবে, ঠিক আছে। তো এই জিনিসটা তোমরা
এই জিনিসটা এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা, আমি যতটুকু বুঝালাম, যতটুকু বুঝেছি ততটুকু ক্লিয়ার হয়েছে কিনা। আবার এখানে প্রশ্ন করার দরকার নেই স্যার এটা এটা কিভাবে হয়েছে, যতটুকু বুঝেছি ততটুকু ক্লিয়ার কিনা। আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, আমার এখানে আগে থেকে মানে অন্য টিচারের কাছে আগে থেকে ফিক্সড ছিল, আমার আগে থেকে পারমিশন নেওয়া ছিল, ওই স্টুডেন্টও আজকে আমার ক্লাসে আসছে বা আসতে বাধ্য হয়েছে। তো জিনিসটা তোমরা কোন পর্যায়ে নিয়ে গেছো তোমরা নিজেরা কল্পনা করতে পারতেছো না। তাহলে দেখো এখানে আমরা যে জিনিসটা এখানে পড়বো এখন, যে কয়েকটা জিনিস সম্পর্কে আমরা জানবো যেটা আমাদের এই চ্যাপ্টারের অঙ্কগুলোর কনফিউশন একদম টোটালি দূর করে দিবে। দেখো সেটা কি আমি বলি, এটা তোমার এইগুলো হচ্ছে তোমার জন্য, তোমার এইচএসসি লেভেলের জন্য তোমার একটা বিশাল বড় একটা অর্জন বা সম্পদ বলতে পারো। দেখো খেয়াল করো, সেটা হচ্ছে যে আমরা কয়েকটা জিনিস জানবো। এক হচ্ছে ইটা কি আমরা জানি, ই কি, ই হচ্ছে আমরা জানি ইলেকট্রনের চার্জ, ই হচ্ছে ইলেকট্রনের আচ্ছা আমি একটু উপরে করে লিখি, জায়গা হবে না। ই হচ্ছে ইলেকট্রনের চার্জ। এই জিনিসগুলো আমি যে জিনিসগুলো এখন দিচ্ছি এটা তোমাকে অন্য স্টুডেন্ট থেকে তোমাকে আলাদা করবে। ই ইকুয়াল টু ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের ই হচ্ছে ইলেকট্রনের চার্জ। তারপরে এম ইকুয়াল টু হবে ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভর। তারপরে সি ইকুয়াল টু কি, সি হচ্ছে আলোর বেগ। এই জিনিসগুলো আমার মতো করে লিখতে পারো। তারপরে হচ্ছে এইচ হচ্ছে কি, এখানে এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, তারপর আর এইচ হচ্ছে কি এখানে রিডবার্গ ধ্রুবক, আর এইচ হচ্ছে এখানে রিডবার্গ ধ্রুবক। তারপরে আমি যদি বলি ইএন মানে কি, ইএন হচ্ছে আমি নর্মালি বলি, হচ্ছে কক্ষপথের শক্তি, কক্ষপথে ইলেকট্রনের শক্তি, এক কথায় ইলেকট্রনের শক্তি বা কক্ষপথের শক্তি। মনে রাখবা ইলেকট্রনের শক্তি যে কথা, কক্ষপথের শক্তি একই কথা। ইলেকট্রনের শক্তি বা কক্ষপথের শক্তি একই জিনিস। আচ্ছা এখন দেখো এই জিনিসগুলো আমি একটা চার্ট করে দিব তোমাদেরকে। সেটা হচ্ছে যে জায়গাটাতে প্রবলেম, সেটা হচ্ছে যে তোমরা কোন জায়গায় প্রবলেম করো সেটা আমি বলে দিচ্ছি, একটু ধৈর্য ধরো। আমি একটু লিখি, লেখাটা কমপ্লিট করি। আচ্ছা উপর পর্যন্ত কি দেখা যায়, উপর পর্যন্ত দেখা যায় কিনা? আচ্ছা তাহলে আমরা দেখি, এগুলো একটু রো টেনে দিই। এটা তোমরা এইভাবে চার্ট করে সুন্দর করে প্র্যাকটিস করবা। সুন্দর করে এটা প্র্যাকটিস করতে হবে। আচ্ছা দেখো আচ্ছা এখন দেখো এই জায়গায় যদি আমরা বলি যে এখান থেকে এটা আমরা কি বলতেছি, দেখো ইলেকট্রনের চার্জ, এটা কিন্তু একটা নির্দিষ্ট মান আছে, ইলেকট্রনের চার্জের একটা নির্দিষ্ট মান আছে। তারপর
m ইলেকট্রনের ভর, এটা একটা নির্দিষ্ট মান থাকবে। তারপর c হচ্ছে আলোর বেগ, তোমরা জানো একটা নির্দিষ্ট মান রয়েছে। তারপর যদি আমরা বলি যে প্লাঙ্কের ধ্রুবক, তারও একটা নির্দিষ্ট মান আছে। তারপরে যে RH রিডবার্গ ধ্রুবক, তারও একটা নির্দিষ্ট মান আছে। তারপর আমি যদি বলি En ইলেকট্রনের শক্তি, সেটার নির্দিষ্ট মান নাই, এক এক কক্ষপথে এক এক রকম হবে। এটা কেন লিখছি এটা পরে বলবো। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা দেখি, এখানে দেখি প্রথমটাতে আসি। ইলেকট্রনের চার্জটা, ইলেকট্রনের যে চার্জের মানটা, সেটা দুইটা এককে তোমাদের বইয়ে অনেক সময় ব্যবহার করছে, দুইটা এককে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে সিজিএস এককে, একটা হচ্ছে সিজিএস এককে, একটা সিজিএস এককে, সিজি, খেয়াল করো, সিজিএস, এখন বলতে পারো সিজিএস কি বলতেছি। তারপর আরেকটা একক হচ্ছে এমকেএস পদ্ধতিতে। তোমরা হয়তোবা ফিজিক্সের চ্যাপ্টার 1 ক্লাস 10 হয়তোবা পড়ছো, ওইরকম ছিল। এককটাকে আমরা বিভিন্ন পদ্ধতিতে আমরা একক ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে যে আমরা দৈর্ঘ্যকে মিটার, ভরকে কেজি, আর সময়কে সেকেন্ড, এগুলো হচ্ছে মৌলিক একক। এইগুলো থেকে অন্যান্য এককগুলো আমরা পাই। অন্য যাই বলো, ব্যাগ পাবো কি আমরা মিটার এবং সেকেন্ড দিয়ে, মানে অন্য যত এগুলো হচ্ছে মৌলিক রাশি বা মৌলিক একক, এইগুলোর সাহায্যে আমরা অন্যান্য যৌগিক এককগুলো পেয়ে থাকি। যাই হোক, আমরা বিস্তারিত ফিজিক্স পড়ার দরকার নেই। এই জায়গায় আমি যে জিনিসটা বলতেছি যে মিটার, কেজি, সেকেন্ড, এম দিয়ে মিটার বোঝাচ্ছি আমি, কে দিয়ে কেজি, আর এস দিয়ে সেকেন্ড। মানে যেখানে দৈর্ঘ্যটাকে মিটারে, ভরটাকে কেজিতে, সময়টাকে সেকেন্ডে হিসাব করা হয়, সেই পদ্ধতিটাকে বলা হয় এমকেএস পদ্ধতি। আর যেখানে দৈর্ঘ্যটাকে মিটারে না বরং সেন্টিমিটারে, তারপরে ভরটাকে গ্রামে, সময়টাকে সেকেন্ডে হিসাব করা হয়, সেই পদ্ধতিটাকে আমরা বলবো সিজিএস পদ্ধতি। তো আমি এখানে বলি, খেয়াল করো, এখানে এমকেএস মানে হচ্ছে কি মিটার, কিলো, সংক্ষেপে লিখতেছি আমি, সেকেন্ড। আর এখানে সিজিএস পদ্ধতি কোনটা, যেটা হচ্ছে সেন্টিমিটার পদ্ধতি, সেন্টিমিটার, খেয়াল করো, সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড। ওকে, আচ্ছা, সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড একক যেখানে ব্যবহার করা হয় সেটাকে পদ্ধতি বলা হয়। কথা হচ্ছে যে ইলেকট্রনের চার্জ সিজিএস পদ্ধতিতে একরকম আসবে, এমকেএস পদ্ধতিতে অন্য একরকম আসবে। তোমরা জানো এমকেএস পদ্ধতিতে এটা কত, তোমরা ক্লাস 10 পড়ছো, এটা কত, সেটা -1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। তোমরা জানো এটা হচ্ছে কুলম্ব। তাহলে আমি আবারও বলি যে ইলেকট্রনের চার্জটা এমকেএস পদ্ধতিতে কত হবে, 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব, 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। তোমরা এটার নোটটা তোমরা দিতে পারবা, আমি যে জিনিসটা বলতেছি এটার নোটটা গ্রুপে দিতে পারবা, কিন্তু যারা ক্লাস করে নাই এই নোটের কিছুই বুঝবে না, এটা গ্যারান্টি, কিচ্ছু বুঝবে না এই নোটের, ঠিক আছে? তো নোট দেখে কেউ বুঝার সামর্থ্য থাকবে না এটা। আচ্ছা দেখো, ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। এটা আমরা জানি, আমরা ক্লাস 10 এটা মুখস্থ করছিলাম, কেমিস্ট্রিতেও ছিল। তো এইটার মানটা, এটা এমকেএস পদ্ধতি। তো ইলেকট্রনের মানটা আরেকটা পদ্ধতিতে বের করা যায়, সেটা হচ্ছে ইলেকট্রনের যে চার্জ, সেটা সিজিএস পদ্ধতিতে বের করা যায়। সেটা কত, -4.8 ইন্টু 10⁻10 ESU। এটা হচ্ছে, দেখো, আমরা এমকেএস পদ্ধতিতে চার্জের একক যেমন আমরা কুলম্ব ধরলাম, খেয়াল করো, এমকেএস পদ্ধতিতে চার্জের একক যেমন কুলম্ব ধরছি, একইভাবে সিজিএস পদ্ধতিতে চার্জের একক হবে ইএসইউ। মানে কি আমি সেটাও বলে দিচ্ছি। ইএসইউ মানে হচ্ছে, পুরানো মিনিং হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ইএসইউ মানে হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক। আচ্ছা, এখানে তো আমি একটু এই পাশে করে লিখি, -4.8 ইন্টু 10⁻10 ESU। যেমন এমকেএস পদ্ধতিতে যেমন কুলম্ব, সিজিএস পদ্ধতিতে এটা হচ্ছে কি, ইএসইউ। আচ্ছা, ইএসইউ এর পুরো নাম কি? ইএসইউ এর পুরো নাম হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। আচ্ছা, তারপরে আমরা বলি যে এম কিন্তু ইলেকট্রনের ভর। এই ইলেকট্রনের ভরটা কত হবে? ইলেকট্রনের ভর আমরা জানি, কি জানি, 9.11 ইন্টু 10⁻20
10^31 কেজি, এটা আমরা জানি। খেয়াল করো, আমি আবারও বলি যে ইলেকট্রনের ভর আমাদের একটা মুখস্থ ছিল, সেটা কি 9.11 × 10^31 কেজি, 9.11 × 10^31 কেজি, কিলোগ্রাম। তো সিজিএস পদ্ধতিতে আরেকটা একক রয়েছে, মানে আরেকটা মান রয়েছে, সেটা কত হবে? সেটা হবে 9.11 × 10^28 গ্রাম। 10 কত হবে? 28 গ্রাম হবে। তাহলে দেখো, একটা হচ্ছে 9.11 × 10^31 কেজি, আর একটা হচ্ছে কি 9.11 × 10^28 গ্রাম। এখানে হচ্ছে 31, এখানে হচ্ছে গ্রাম। যখন বলবো তখন হবে -28। তারপর হচ্ছে আলোর বেগটা কত হবে? দেখো, আলোর বেগ আমরা জানি, এমকেএস পদ্ধতিতে জানি। কি জানি বলো তো দেখি? আমরা এমকেএস পদ্ধতিতে জানি যে এরকম 3 × 10⁸ মিটার/সেকেন্ড। আমরা এটা এমকেএস পদ্ধতিতে জানি, এটা আমাদের পড়া ছিল ক্লাস 10-এ, 3 × 10⁸ মিটার/সেকেন্ড। কিন্তু সিজিএস পদ্ধতিতে আমাদের নিতে হবে সেন্টিমিটারে, সিজিএস মানে সেন্টিমিটার। তো সেন্টিমিটার যদি নেই তাহলে আমরা কি করব? সেটা হবে 3 × 10⁻10 সেন্টিমিটার/সেকেন্ড। সবকিছু ক্লিয়ার? আনক্লিয়ার হলে আমাকে বইলো, ঠিক আছে? আচ্ছা, তাহলে 3 × 10⁻10 সেন্টিমিটার/সেকেন্ড। আচ্ছা, তারপরে যদি আমরা বলি যে প্লাঙ্কের ধ্রুবক কত, প্লাঙ্কের ধ্রুবকের মান কত? 6.626 × 10⁻34 আমরা যেটা জানি, আমাদের যেটা মুখস্থ সেটা কি, যে 6.626 × 10⁻34 জুল সেকেন্ড। জুল সেকেন্ড কি সেকেন্ড? জুল সেকেন্ড। খেয়াল করো, 6.626 × 10⁻34 জুল সেকেন্ড। আর যদি আমি সিজিএস পদ্ধতিতে নেই তাহলে কি হবে? 6.626 × 10⁻10 কি দেখো, 10⁻27 আর্গ সেকেন্ড। ওকে, আচ্ছা। তারপরে আমরা দেখি যে রিডবার্গ ধ্রুবকের মান কত। আমরা যেটা মুখস্থ করছি সেটা কি? 109,678 পার সেন্টিমিটার। এটা হচ্ছে রিডবার্গ ধ্রুবকের যে মানটা 109,678। আচ্ছা, এটা যদি আমরা কি যাই, এমকেএস পদ্ধতিতে যাই, তাহলে খেয়াল করি, এমকেএস পদ্ধতিতে গেলে সেটা হবে এরকম 1.09678, ঠিক আছে, পার মিটার। 1 2 3 4 5 × 10⁻10 কত হবে? 7 মিটার/1। তাহলে খেয়াল করো, যদি আমি এটা এমকেএস পদ্ধতিতে যাই তাহলে 1.09 × 678 × 10⁻7 মিটার। মানে এই মানটা মনে রাখলে তুমি এটাও পারবা, একটু খেয়াল করে পারবা আর কি, মানে এটা এখান থেকে আসছে। কিন্তু এই জিনিসগুলো তোমরা পরীক্ষা হলে বের করতে যাওয়ার দরকার নাই, একটু মুখস্থ করার চেষ্টা করবা, কারণ এই জিনিসগুলো আমরা ইনস্ট্যান্টলি মানগুলো বসায় দিতে হবে, জটপট অঙ্কটা করে ফেলতে হবে। কারণ তুমি এখান থেকে যদি এই এককটা চেঞ্জ করে বের করতে যাও, মানে তুমি অঙ্ক করতে অনেক লেট করে ফেলবা, অঙ্কতে দেখবা যে ভুল হয়ে গেছে। তো এই জিনিসটা এবং এই জিনিসটা দুইটা মুখস্থ করবা, যদিও এইটা থেকে তুমি এটা বের করতে পারবা, ঠিক আছে? যদিও তুমি এটা থেকে এটা বের করতে পারবা, জিনিসটা খেয়াল করবা যে কোনটা কখন কোনটা বসতেছে। তুমি তার পরীক্ষার হলে তার একক চেঞ্জ করবা না, তুমি সরাসরি অঙ্ক করতে যাবা। আচ্ছা, তারপরে আমি যদি বলি ইলেকট্রনের শক্তি বা কক্ষপথের শক্তি, ইলেকট্রনের শক্তি এবং কক্ষপথের শক্তি, খেয়াল করো ইলেকট্রনের শক্তিটা আমি বলি। ইলেকট্রনের এইখানে দেখো, সিজিএস পদ্ধতিতে শক্তির একক হচ্ছে কি? শক্তির একক সিজিএস পদ্ধতিতে শক্তির একক হচ্ছে সিজিএস পদ্ধতির শক্তির একক হচ্ছে আর্গ। কি রে? আর্গ। আমি বাংলাটা লিখে দিচ্ছি, এটা উচ্চারণ কি? আর্গ। শক্তির একক হচ্ছে কি? আর্গ। আবার আমরা যেটাতে পরিচিত যে এমকেএস পদ্ধতি, যেটা সেটাতে শক্তির একক হচ্ছে কি? জোল। শক্তির একক জোল। এই জিনিসটা তোমরা খেয়াল করবা। তো আমি আবারও বলি, দেখো সিজিএস পদ্ধতিতে শক্তির একক হচ্ছে আর্গ, এমকেএস পদ্ধতিতে শক্তির একক কি? জোল। তো এটাতে আমরা কি বুঝতেছি খেয়াল করো। তো এইটাতে আমরা এই জন্য আমরা ওইটা উচ্চারণ করতেছি 9.11 × 10⁻28। আচ্ছা, এখানে আসি, কোথায় শক্তির একক? হ্যাঁ, ওই যে প্লাঙ্কের ধ্রুবকের এখানে খেয়াল করো, আমরা এখানে ব্যবহার করছি 6.626 × 10⁻34 জুল সেকেন্ড। তো জুলের জায়গায় আমরা কি বসাইছি? এখানে আর্গ বসাইছি। দেখো
এমকেএস পদ্ধতিতে এটা যদি জুল সেকেন্ড হয়, মানে কাজের একক জুল বা শক্তির একক জুল ধরছে ওরা, এটা এমকেএস। এই জুলের জায়গায় এটা আমরা কি বসেছি, এখানে আর্গ বসেছি, আর্গ সেকেন্ড। তো দেখো সিজিএস পদ্ধতিতে শক্তির এককটা হচ্ছে আর্গ, এমকেএস পদ্ধতিতে শক্তির একক হচ্ছে কি জুল। এখন কথা হচ্ছে যে আর্গ এবং জুলের মধ্যে তাদের সম্পর্কটা কি, সেটাও আমি বলে দিচ্ছি, খেয়াল করো। এক জুল ইকুয়াল টু 10 to the power 7 আর্গ। 1 জুল ইকুয়াল টু কি 10 to the power 7 আর্গ। 1 জুল ইকুয়াল টু 10 to the power 7 আর্গ। 1 জুল ইকুয়াল টু কি 1 জুল ইকুয়াল টু 10 to the power 7 আর্গ। তাহলে খেয়াল করো, এই যে আমি যে চার্টটা দিলাম, এই যে চার্ট দিলাম, এটা এই চার্টটা কিন্তু আমি আবারও বলতেছি, এটা তোমার জন্য একটা বড় অস্ত্র, এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার জন্য। সূত্র বলবো না, আমি অস্ত্র বলবো। তুমি এই চ্যাপ্টারটা মানে এটা কতটা গুরুত্বপূর্ণ, এই চ্যাপ্টারটা তুমি কল্পনা করতে পারবে না। কারণ প্রত্যেকটা অঙ্কে আমি বলি, যত ব্রিলিয়ান্ট স্টুডেন্টই হোক না কেন, অঙ্ক করার সময় ভুল করবেই। কোন জায়গায় ভুল করে আমি বলি, কোন জায়গাটা ভুল করে আমি বলি, কিছু মান বসাবে 10 ইনভার্স 28, আবার কিছু মান বসাবে আলুর বেগ বসাবে 3 × 10⁸। তারপর দেখা যাবে যে রিডবার্গ ধ্রুবকের মান বসাবে 109/678। তোমাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে দিই, তোমরা যখন অঙ্ক করতে যাবা অবশ্যই কি করতে হবে, অবশ্যই তোমরা কোন পদ্ধতিতে করবা, সিজিএস পদ্ধতিতে করবা। যেটাতেই করো তুমি এক পদ্ধতিতে করতে হবে। তবে একটা কথা তোমাদেরকে বলে নেই, আমরা যে একটু আগে সূত্রগুলো বললাম, আমরা যে 3টা সূত্র বললাম, এই 3টা সূত্রকে প্রতিপাদন করা হয়েছে, মানে 3টা সূত্রকে বানানো হয়েছে ওই সিজিএস এর উপর ভিত্তি করে। এটা কিভাবে সূত্রগুলো আসছে সেটা আমি বলবো। তোমাদের অনেকেরই ইচ্ছা আছে, বেশ সবার থাকবে না, 4-5 জনের ইচ্ছা আছে, যারা বইটা পড়ার ইচ্ছা আছে, তো ওদের জন্য আমি পড়াই দিব। খেয়াল করো, এই সিজিএস আমি বলি, এই সিজিএস পদ্ধতিতে খেয়াল করো, এই সিজিএস পদ্ধতিতে আমরা ওই আগের 3টা সূত্র প্রতিপাদন করছি। মানে আগের 3টা সূত্র যে আসছিল সেটা এমকেএস এর উপর ভিত্তি করে আসা নাই। আমরা যে 3টা সূত্র পাইছি, কোন পদ্ধতিতে পাইছি এই সূত্রগুলো, বা কোন পদ্ধতিতে বানানো হয়েছে, সিজিএস পদ্ধতিতে বানানো হয়েছে। তাহলে অঙ্ক করলে রেজাল্ট কোনটা হবে, কোনটা বসাইতে হবে আমাকে, সূত্রগুলা যেহেতু আমার সিজিএস পদ্ধতিতে বানানো, তাহলে আমাকে কোন পদ্ধতিতে, মানে কোন মানগুলো আমি বসাবো, অবশ্যই আমি এই মানগুলো বসাবো। অঙ্ক করার সময় আমি এই মানগুলো বসাবো, এবং অঙ্ক করার সময় তোমাকে এই একটা মানও দেওয়া থাকবে না, যদি থাকে সেটা বোনাস। আমি আবারও বলি, অঙ্ক করার সময় যদি সূত্র, ওই 3টা সূত্র তুমি কি দিয়ে করবা, ওই 3টা সূত্র, আমি আবারও বলি, ওই 3টা সূত্রের কোনো অঙ্ক যদি করো সেটা তুমি সিজিএস পদ্ধতিতে করবা। 3টি সূত্রের অঙ্ক, ওই 3টি সূত্রের অঙ্ক কি দিয়ে করবা, এই কথাগুলো শুনতে হবে, কিন্তু খেয়াল করতে হবে আমি কি বলতেছি। এগুলো লেখা থাকবে না, আমার কথাগুলো মাথায় সেট করে নাও, পরীক্ষার আগের রাতে বিপদে পড়ে যাবা না হয়। কি বলতেছি এটা সেটা শোনো। দেখো, যে 3টা সূত্র আমি আগে বললাম, একটা হচ্ছে শক্তির সূত্র, ব্যাসার্ধের সূত্র, বেগের সূত্র। এই 3টা সূত্র দিয়ে আমরা যে ওই 3টা সূত্র যদি আমি অঙ্ক করতে যাই, তাহলে আমার সবার মানকে আমার সিজিএস এ নিতে হবে। ক্লিয়ার এতটুকু? এখন এই 3টা সূত্র ছাড়াও আরো কিছু সূত্র আছে, সেটা কি, সেটা আমরা ওই 3টা ছাড়া কি আছে, E = H নিউ আছে, পড়ছি আমরা, জায়গা তো নাই এখানে দেখাচ্ছি। ওইগুলো ছাড়াও আমরা সূত্র পড়ছি, যেমন গত ক্লাসের পড়াটাতে আমরা কি পড়ছিলাম, E = H নিউ। তারপর কি পড়ছিলাম, নিউ = C/λ। ওইটা বোরের পরমাণু মডেলের 3 নাম্বার পয়েন্টে পড়ছি, E = H নিউ = C/λ। আরো একটা সূত্র আমরা পাবো একটু পরে, পাবো। তোমাদেরকে আমি এটা বলি যে এই 3টা সূত্র ছাড়া, ওই স্পেসিফিকলি 3টা সূত্র যদি হয়, তাহলে তোমাকে অবশ্যই সিজিএস পদ্ধতিতে করতে হবে। এটা প্রয়োজনে তুমি খাতায় লিখে রাখো, বিএন, আরএন এবং ইএন, বিএন, আরএন, ইএন, ভিএন লিখো, খাতায় লিখো, বিএন, আরএন, ইএন এর সূত্রগুলো আমরা অবশ্যই সিজিএস পদ্ধতিতে করতে হবে। এটা তোমরা লিখে রাখো, ঠিক আছে? আর ওইটা ছাড়া অন্য যে সূত্রগুলো আছে বা আসবে, যেমন E = H নিউ = C/λ, আরো কিছু অঙ্ক আমি করাবো। যেমন আরেকটা সূত্র আমি একটু বলে দিব, রিডবার্গের সমীকরণ। ওই অঙ্কগুলো তুমি সিজিএস এও করতে পারবা, এমকেএস এও করতে পারবা। তাহলে 2টা পয়েন্ট এখানে লিখে ফেলো। সেটা হচ্ছে যে, খেয়াল করো, আরএন, বিএন এবং কি বলছি, আরএন, বিএন এবং ইএন এর এই 3টে আরএন, বিএন, ইএন এর সূত্রগুলো
অবশ্যই সিজিএস পদ্ধতিতে করতে হবে। এই লাইনটা লিখো। লেখার পরে অন্যান্য সূত্রগুলো 2 নম্বর পয়েন্টে লিখো, অন্যান্য সূত্রগুলো আমি সিজিএস অথবা এমকেএস পদ্ধতিতে করতে পারবো। এই দুইটা লাইন আমাকে লিখে বলো যে ওকে। এই দুইটা লাইন লিখো। আমি লিখাচ্ছি এই জন্যই ভিডিওটা থাকবে না, ভিডিওটা পরে থাকবে না, ভিডিওটা পরে পাবা না, এটা শিওর, এটা গ্যারান্টি। লিখে আমাকে বলো যে কমপ্লিট কিনা। আমি আবারও বলি, খেয়াল করো, আমি আবারও বলি যে RN BN EN এর সূত্রগুলো অবশ্যই সিজিএস পদ্ধতিতে করতে হবে। RN BN EN এর সূত্রগুলো অবশ্যই সিজিএস পদ্ধতিতে করতে হবে। এটা লিখো। এতটুকু লেখা হয়েছে কিনা আমাকে বলো। RN BN EN এর সূত্রগুলো অবশ্যই সিজিএস পদ্ধতিতে করতে হবে। RN BN, এটা এখানে না, কমেন্টে তো লিখবা, লিখতেছো ঠিক আছে, কিন্তু খাতায় লিখো, কমেন্ট থাকবে না, ভিডিও ডিলিট করে দিব আমি। RN BN EN এর সূত্রগুলো অবশ্যই সিজিএস পদ্ধতিতে করতে হবে, এই জিনিসটা লিখো। RN BN EN এর সূত্রগুলো, মানে 3টা সূত্র একটু আগে যেটা পড়াইলাম, এগুলা সিজিএস পদ্ধতিতে করতে হবে। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টে লিখো অন্যান্য সূত্রগুলো সিজিএস অথবা এমকেএস পদ্ধতিতে করা যাবে। সিজিএস অথবা, কিন্তু এবং না, কিন্তু সিজিএস অথবা এমকেএস পদ্ধতিতে করবো। এবং বলতে দুইটা মিশায় করা যাবে না, হয় তুমি সিজিএস করবা, না হয় তুমি এমকেএস করবা, দুইটার একটা করবা। তাই আমি বলি 2 নম্বর পয়েন্টে লিখো অন্যান্য সূত্রগুলো সিজিএস অথবা এমকেএস পদ্ধতিতে করা যাবে। অন্যান্য সূত্রগুলো সিজিএস অথবা এমকেএস পদ্ধতিতে করা যাবে। এটা লেখা হয়েছে কিনা দেখো, এটা লিখছো কিনা তাড়াতাড়ি বলো। অন্যান্য সূত্রগুলো 2 নম্বর পয়েন্টে লেখা ডান, এটা লিখে দাও কমেন্টে। অন্যান্য 2 নম্বর পয়েন্ট হচ্ছে এটা, যে অন্যান্য সূত্রগুলো সিজিএস অথবা এমকেএস যে কোনো একটি পদ্ধতিতে করা যাবে। সিজিএস অথবা এমকেএস যে কোনো একটি পদ্ধতিতে করা যাবে। অন্যান্য সূত্রগুলো সিজিএস অথবা এমকেএস যে কোনো একটি পদ্ধতিতে করা যাবে, সেটা তোমরা লিখবা। এখন এই জিনিসটার, এই অন্যান্য সূত্রগুলো কি একটু লিখে ফেলো। অন্যান্য সূত্রগুলো আপাতত লিখো, আপাতত এই 2টা সূত্র লিখে রাখো, আরেকটা সূত্র আসবে একটু পরে, একটু তাড়াতাড়ি করো। হ্যাঁ, 2 নম্বরটা কি ডান হয়েছে? 2 নম্বর লেখাটা কমপ্লিট হয়েছে কিনা? 2 নম্বর লেখাটা কমপ্লিট কিনা? আচ্ছা ঠিক আছে। তো আমি 2টা পয়েন্ট আমি আবার একটু বলতেছি, মাথায় সেট করো। খাতায় তো লিখছো, একবার একটু মাথায় নাও। আমি বলি যে RN BN EN এর যে 3টা সূত্র, এই 3টা সূত্র অবশ্যই সবসময় সিজিএস পদ্ধতিতে করব, ঠিক আছে। অন্যান্য যে সূত্রগুলো থাকবে বা যেগুলো আমরা পাবো, সেই সূত্রগুলো সিজিএস অথবা এমকেএস পদ্ধতিতে করা যাবে। অন্যান্য সূত্র কি আছে? E H nu, E equal to H nu, nu equal to CY lambda, এবং আরেকটা রিডবার্গ একটু পরে পড়াবো, এটা এখানে অ্যাড করে নিও। একটু পরে যে রিডবার্গটা পড়াবো, সেটা এই 3টার সাথে, এই 2টার সাথে এটাও লিখে দিও, মানে আরো একটা সূত্র আমরা পড়বো। এখন কথা হচ্ছে, পরীক্ষায় যে জিনিসগুলো তোমরা ভুল করো বা ম্যাক্সিমাম স্টুডেন্টের ভুল হয়, সেকেন্ড ইয়ার 1 স্টুডেন্টের এখন এই চ্যাপ্টারটা নিয়ে প্রবলেম, জাস্ট এই একটা কারণে। কি কারণে? এই নিয়মগুলো ফলো করে না। তুমি যদি, আমি বললাম যে কি, অবশ্যই 3টা সূত্র তুমি সিজিএস পদ্ধতিতে অবশ্যই করতে পারবা। যে কোনো অঙ্ক তুমি সিজিএস পদ্ধতিতে করতে পারো। এটার মানে কি দাঁড়াইলো? যে কোনো অঙ্ক তুমি সিজিএস পদ্ধতিতে করতে পারবা। কিন্তু অনেক সময় পরীক্ষায় মানগুলো চাই এমকেএস পদ্ধতিতে চাই তোমার কাছে। তোমাকে বলবে যে কি, তোমাকে বলবে যে ইলেকট্রনের শক্তি কত জুল, ইলেকট্রনের শক্তি কত জুল, সেটা তোমাকে জিজ্ঞেস করবে, তোমাকে আর জিজ্ঞেস করবে না। তখন কিন্তু তোমার এমকেএস পদ্ধতিতে করতে হবে। তুমি বললা যে স্যার এটা আমার দরকার, কি করবো না, একটা এই পদ্ধতিতে আমি করবো না, এটা করলে হবে না। কারণ তোমাকে এককটা বলে দিবে, তোমাকে বলে দিবে যে এমকেএস পদ্ধতিতে ইলেকট্রনের গতিবেগ নির্ণয় করো, অথবা তোমাকে বলবে যে ইলেকট্রনের বেগ কত মিটার পার সেকেন্ড যখন বলে ফেলবে, তুমি এই সূত্রটা তখন আর অ্যাপ্লাই করতে পারবা না। মানে এটা জাস্ট উদাহরণ দিলাম, মানে এই সূত্রগুলোর ক্ষেত্রে বলতেছি, জাস্ট এই সূত্রগুলোর ক্ষেত্রে বলতেছি আমি। মানে এককগুলো চেঞ্জ করতে হবে, আমাকে চেঞ্জ করা শিখতে হবে। যাই হোক, আমি এখানে মূল কথা হচ্ছে, তোমাকে যদি অঙ্ক করতে হয় তুমি সবসময় সিজিএস দিয়ে করতে পারবা। তো 3টা সূত্র তুমি সিজিএস দিয়ে করো, বাকিগুলো হচ্ছে কি সিজিএস অথবা এমকেএস। এখন যে জায়গাটাতে সবচেয়ে বেশি ভুল হয় সেটা আমি বলি, খেয়াল করো। যে জায়গায় যে পয়েন্টটাতে বেশি ভুল হয় সেটা হচ্ছে, 1 নম্বর জিনিস হচ্ছে, খেয়াল করো, 1 নম্বর পয়েন্ট হচ্ছে ভুল হওয়ার কারণটা হচ্ছে কি, যে তোমরা যে কাজটা করো সেটা হচ্ছে যে প্রথম যে 3টা সূত্র বললাম, স্কয়ার থাকে না, আর থাকে না, এই ছাড়া যায়, মানে সূত্রগুলো ইনকমপ্লিট। এটা এই জায়গার কারণে তুমি পুরো অঙ্ক ঠিক আছে,
তুমি সূত্রের মধ্যে একটা আর লিখো নাই বা একটা এইচ তুমি লিখো নাই, পুরো অঙ্ক ভুল, কোনো পরিশ্রম করে লাভ নাই। তো এই সূত্রটা আমার কমপ্লিটলি সুন্দর করে শিখতে হবে, এটা হচ্ছে 1 নম্বর কথা। নয় সকল পরিশ্রম বৃথা হবে, জাস্ট এই সূত্রগুলো ক্লিয়ার করতে হবে। 2 নম্বর ভুলটা কোথায় করো খেয়াল করো, এটা সবচেয়ে বেশি হয়, এই ভুলটা বেশি কনফিউজিং। সেটা কি? 2 নম্বর ভুলটা হয়, খেয়াল করো, 2 নম্বর ভুলটা হয় যে এই 3টে সূত্র, যে 3টে সূত্রকে আমি সিজিএস এ করার কথা ছিল সেগুলোকে করে ফেলে এমকেএস পদ্ধতিতে, যার কারণে অঙ্কগুলো মিলে না। ঠিক আছে? 3 নম্বর ভুলটা খেয়াল করো। 3 নম্বর ভুল যেটা হয়, ভালো করে দেখো, 3 নম্বর ভুলটা হচ্ছে যে এরকম, যে যখন ওই যে সূত্র 3টা বসাবে, সূত্রের মধ্যে কিছু মান বসাবে সিজিএস থেকে, কিছু মান বসাবে এমকেএস থেকে, রেজাল্টে আসবে পুরা কি? রেজাল্টে আসবে পুরা হচ্ছে হিজড়া টাইপের, মানে এটা তোমার রেজাল্ট হবে না। আমি আবারও বলি, অঙ্ক করার সময় স্টুডেন্টগুলো তো বেশি কাবিল, সেটা কি করবে, যে কেন কাবিল বলতেছি, ওরা মনে করে যে মানেই তো বসাইলেই হইলো, সেটা সিজিএস আর এমকেএস কি, মানে সিজিএস এমকেএস যে আলাদা বিষয়, সেই জিনিসটা কোনো ধারণাই থাকে না, ধারণাই নাই ম্যাক্সিমাম স্টুডেন্টের। যার কারণে বইয়ের কোনো কোনো জায়গায় পড়ছে যে প্লাঙ্কের ধ্রুবকের মান কত, প্লাঙ্কের ধ্রুবকের মান 109,678 কত, এটা এই যে প্লাঙ্কের ধ্রুবকের মান, সরি, এই রিডবার্গ ধ্রুবকের মান কত, 109,678। কোনো জায়গায় পড়ছে এইটা, কোনো জায়গায় পড়ছে এইটা, আবার কোনো জায়গায় পড়ছে কোনো পৃষ্ঠার, মানে বইয়ের কোনো একটা পৃষ্ঠা এটা আছে, কোনো একটা পৃষ্ঠা এটা আছে। এখন পরীক্ষার হলে যখন যাবে, তখন মানগুলো যখন বসাবে, তখন কি করে আমি বলি, কিছু মান বসাবে এখান থেকে, কিছু মান বসাবে এখান থেকে, ঠিক আছে, বসিয়ে অঙ্কটা রেজাল্ট বের করবে। মানে মনে করে যে অঙ্ক মানে মানই তো বসাইলেই হইলো, ক্যালকুলেটর টিপলাম আর রেজাল্ট বের হয়ে গেল, কিন্তু রেজাল্ট বের হবে, কিন্তু কি হবে না, রেজাল্ট বের হবে কিন্তু অঙ্ক হবে না। এই জিনিসটা ভুল করে। এই জিনিসগুলো আমি জোর দিয়ে এই জায়গায় বলতেছি, আমি বিগত বছরে সেকেন্ড ইয়ার স্টুডেন্টদেরকে বলার পরেও এই জিনিসগুলো ভুল করছে। কি ভুল করছে? যে মনে থাকে না তো, কিছু মান এখান থেকে বসাই, কিছু মান এখান থেকে বসাই, বসে রেজাল্ট বের করে, রেজাল্ট মিলে না। অথবা সিজিএস পদ্ধতিতে 3টে সূত্র সিজিএস পদ্ধতিতে করার কথা ছিল না, কিন্তু এটা করে ফেলবে সিজিএস পদ্ধতিতে। তারপরে তুমি যদি ফলো করো, তুমি যদি এই যে বাকি যে সূত্রগুলো রয়েছে, এই 3টা সূত্র ছাড়া বাকি যে সূত্রগুলো রয়েছে, তুমি এটা সিজিএস এ করতে পারবা অথবা এমকেএস এ করতে পারবা। কিন্তু যদি করো, অবশ্যই সবকটাই আমার সিজিএস এ নিতে হবে, অথবা তুমি যদি সিজিএস এ করো সবকটাই সিজিএস এ নিতে হবে, আর যদি তুমি এমকেএস এ করো তাহলে সবকটা মানই আমার এমকেএস পদ্ধতিতে নিতে হবে, দুইটাকে মিশানো যাবে না। এই হচ্ছে তোমাদের মূল কথা বা মূল বেসিক যে জিনিসটা। তো তোমাদের প্রথম কাজ হচ্ছে ওই 3টে সূত্রকে একদম খুব ভালো করে মুখস্থ করা। দ্বিতীয় কাজটা হচ্ছে ওই 3টে সূত্রকে যখন ভালো করে মুখস্থ করবা, তখন এই 4টা খুব ভালো করে পড়বা, এবং যে নিয়মগুলো বললাম এবং যেসব জায়গাগুলোতে ভুল হয় সেই জায়গাগুলোতে তোমরা একটু খেয়াল করবা। আরেকটা জায়গায় ভুল হয়, সেটা হচ্ছে মেকানিক্যাল ইরর। মেকানিক্যাল ইরর কি? মানে এখানে তো মানগুলো অনেক বড় বড়, ঠিক আছে, তোমরা ফার্স্ট ব্রেকেট দিয়ে ক্যালকুলেটরে হিসাব করো না। আমি আবারও বলি, এটা একটা বড় গুরুত্বপূর্ণ ভুল। সেটা হচ্ছে সবকিছু ঠিক আছে, অঙ্ক মানে সূত্র ঠিক আছে, মান বসাইছো, সিজিএস সব ঠিক আছে, বা এমকেএস বসাইছো, যে কোনো একটা ফরম্যাটে বসাইছো, সবকিছু ঠিক আছে, কিন্তু মানগুলো বিশাল বড় বড়। কিন্তু তো এই মানগুলো যখন ক্যালকুলেটরে চাপ দিবা বা যখন ক্যালকুলেটরে যখন বসাবা, তখন কিন্তু তুমি ওই ফার্স্ট ব্রেকেট কোনো কোনো জায়গায় ফার্স্ট ব্রেকেট বা দিতে হয়, বা যারা ওই আগের ক্যালকুলেটরগুলো ইউজ করে, তো ওই ক্যালকুলেটরের হিসাবটা তোমাকে বা প্র্যাকটিসটা তোমাকে করতে হবে, বা ব্যবহারটা তোমাকে ভালো করে জানতে হবে, কারণ এখানে মানগুলো অনেক বিশাল। তো ক্যালকুলেটরের মানের উপর বা হিসাবের উপর একটু জোর দিতে হবে, ক্যালকুলেটর ইউজ করাটা শিখতে হবে। মোবাইলের দিকে না থাকে মোবাইল চাপতে পারো, কিন্তু ক্যালকুলেটর যদি হাতে দিয়ে বলি যে ক্যালকুলেটরটা একটু চাপো তো, ওই মানগুলো বসাও, না দেখে পারবা না, এটাই বাস্তবতা। কিন্তু আমাদের ক্যালকুলেটরের প্র্যাকটিসটা ওই পর্যায়ে নিয়ে যেতে হবে। আচ্ছা, এখন আমি এটা মুছে ফেললাম, আর কি কোনো প্রবলেম আছে? আমি এটা মুছে দিলাম, আমি এটা মুছে দিতে পারবো। আমি 3 নম্বর সূত্রটা এখন পড়াবো, মানে 3 নম্বর না 4 নম্বর আরেকটা সূত্র আছে। আচ্ছা, এখন আমরা এটা মুছে দিই। এখন আমরা যে কাজটা করব, আমরা রিডবার্গের সমীকরণটা প্রতিপাদন করব। সেটা হচ্ছে রিডবার্গের একটা সমীকরণ আছে, সেটা আমরা একটু দেখব, দেখি একটু খেয়াল করি। আচ্ছা, কয়টা বাজে? আচ্ছা, রিডবার্গের সমীকরণটা একটু দেখো।
এটা বেশিক্ষণ লাগবে না, সহজ একটা সমীকরণ। রিডবার্গের সমীকরণটা আগে একটু বলে ফেলি, তারপর আমরা দেখি। রিডবার্গের সমীকরণটা হচ্ছে 1/λ। আমার ক্লাসের লাস্ট সেগমেন্টে পুরো জিনিসটা আমি আবার গুছিয়ে দিব, আর কিছু জিনিস গুরুত্বপূর্ণ জিনিস বলার আছে এখানে। 1/λ = RH × 1/n1² মাইনাস 1/n2²। এই যে সমীকরণটা খেয়াল করো, এই যে সমীকরণটা, এটাকে বলা হয় রিডবার্গের সমীকরণ। খেয়াল করো কি বলছি এখানে, 1/λ = RH × 1/n² মাইনাস 1/n2²। একটু খেয়াল করো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। 1/λ = RH × 1/n² মাইনাস 1/n2²। এটা কিভাবে আসছে এটা আমরা পড়বো এখন। এটা রিডবার্গের সমীকরণ। এটা দিয়ে কি অঙ্ক করব, কিভাবে অঙ্ক করব, প্রত্যেকটা জিনিস আমি পাই টু পাই বুঝিয়ে দিব। জাস্ট আমরা দেখি যে এই যে রিডবার্গের সমীকরণ এটা আসে কিভাবে, একটু দেখি আমরা। তার আগে তোমাদেরকে একটু বলি যে কক্ষপথের শক্তিটা আমরা কিভাবে বের করি। En = কিভাবে বের করি, En = বলতো En = কি, En = হচ্ছে, En = আমরা জানি মাইনাস 2π² mz² বাই, সরি, En = হবে n²h² দেখছো এই জিনিসগুলো প্রায় একই রকম তো, -2π² mz² e⁴n²h²। খেয়াল করো, এটা একটু দেখে নাও আমি আগে যা বলছিলাম ঠিক আছে কিনা। -2π² mz² e⁴n², এগুলো প্র্যাকটিস করবা। আমি বললাম, আমি আবারও বলতেছি, এগুলো হচ্ছে তোমার মুখস্থের জিনিস, তো তুমি প্র্যাকটিসে না রাখলে হবে না। -2π² mz² e⁴n²h², ঠিক আছে কিনা দেখো তো। -2π² mz² e⁴n²h², -2π² mz² e⁴n²h², হ্যাঁ, -2π² mz² e⁴n²h²। দেখো এই জিনিসটা হচ্ছে En। আচ্ছা ঠিক আছে, এটা আমরা En শিখলাম। এটা দিয়ে আমরা কি করব এখন, আমরা একটু দেখি যদি 1 নং কক্ষপথের হয়, দেখো যদি 1 নং কক্ষপথ হয়, E1 যদি হয়, আচ্ছা সেটাকে আমরা En1 ধরি, আমরা En1 মানে 1 নং কক্ষপথ ধরলাম। En1 সরাসরি আমরা 1 ধরতে পারতাম, কারণ আমরা একটা জিনিস প্রতিপাদন করতেছি এখানে। তাহলে n এর মানটা সরাসরি কি ধরতে পারতাম, 1, ঠিক আছে। কিন্তু আমরা এখানে কি ধরতেছি, যদি n = যদি n1 হয়, n = যদি আমি n1 হয়, তাহলে কি হবে, তাহলে সূত্রটা কি দাঁড়াবে, -2π² mz² e⁴ n1²। এই যে দেখো এই জায়গায় চেঞ্জ হবে, এই যে দেখো আমরা এখানে n ছিল, এখানে n1 ধরছি আমরা। তাহলে এখানে n থাকলে আমার কি ধরতে হবে, এখানে n1², আর এখানে কি হবে রে, এখানে হবে h²। জাস্ট আমি এখানে কি করলাম, কিছু করি নাই, জাস্ট আগের সূত্রটা কি ছিল, একটু আগে যে আমি শিখছিলাম, কিছুক্ষণ আগে যে আমরা পড়ছি যে 3টা সূত্র, এই 3টার মধ্যে একটা হচ্ছে En = -2π² mz² e⁴, -2π² mz² e⁴n²h²। এটা আমাদের একটু আগে পড়া সূত্র। এখানে n এর মান 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হতে পারে। এখন n এর মান যদি 1 হয়, অর্থাৎ আমি এখানে n এর মানটা n1 ধরলাম, n এর মান যদি n1 হয়, তাহলে সূত্রটার কোন জায়গায় চেঞ্জ হবে, বাকি সব ঠিক থাকবে, জাস্ট n এর জায়গায় n1 হবে। আচ্ছা এখন আমরা দেখি যদি n = n2 হয়, n = যদি n2 হয়, ঠিক আছে, তাহলে কি হবে, En2 = -2π² mz² e⁴ বাই n2² তাহলে খেয়াল করো কোন জায়গায় পরিবর্তন করলাম, শুধু জাস্ট আমি এখানে n2 নিলাম, তা আমি শুধুমাত্র এখানে n2 নিচ্ছি, বাকিগুলো সব সেম থাকবে। ওকে, বাকিটা পুরোটা কি থাকবে, সেম থাকবে, বাকিটা পুরোটা সেম থাকবে। দেখো এখানে ঠিক আছে কিনা সবকিছু, বাকিটা পুরোটা সেম থাকবে। এখন আমরা দেখি যে আমরা একটা জিনিস জানি যে এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে ইলেকট্রনের শক্তি কি হয়, বিকিরণ হয়। এই যে ধরো এই
তাহলে আমরা জানি যে এক কক্ষপথ থেকে ইলেকট্রন আরেক কক্ষপথে যাওয়ার সময় শক্তির কি হয় রে, মনে করে এই কক্ষপথ থেকে একটা ইলেকট্রন এই কক্ষপথে যাবে, এই কক্ষপথ থেকে এই কক্ষপথে যাবে, শক্তি কি করে বিকিরণ করে না, শক্তি কি করে, শক্তি ছাড়বে, শক্তি বিকিরণ করবে। সেটা আমরা কিভাবে বলতে পারি, বের করতে পারি, ডেল ই ইকুয়াল টু E2 - E1, ডেল ই ইকুয়াল টু E2 - E1। কি পরিমাণ শক্তি ছাড়বে তোমাদেরকে বলছিলাম কি, E2 - E1। ভালো করে খেয়াল করো, E2 - E1 এটা কোথায় পাইছি আমরা, এটা আমরা ওই ঠিক আগের লেকচারটা বোর পরমাণু মডেলের 3 নম্বর পয়েন্টে, আমি আবার বলি, বোর পরমাণু মডেলের 3 নম্বর পয়েন্টে আমরা পড়ছিলাম ডেল ই ইকুয়াল টু E2 - E1। মানে এই কক্ষপথের শক্তি যদি E1 হয়, এই কক্ষপথের শক্তি যদি কি হয় E1 হয়, তাহলে এই কক্ষপথের শক্তি হবে কি E2। আমি আবার বলি, এই কক্ষপথের শক্তি যদি E1 হয়, তাহলে এই কক্ষপথের শক্তি হবে কি E2। তাহলে দুইটা কক্ষপথের শক্তির পার্থক্য যেটা, সেটা তো ছাড়বে। আমরা এইভাবে বলছিলাম, এটা যদি হয় 3 কিলো জুল, এটা যদি হয় 2 কিলো জুল, এটা যদি 5 কিলো জুল, তাহলে ছাড়বে কতটুকু, ছাড়বে হচ্ছে কত, 5 - 3 = 2 কিলো জুল ছাড়বে। মানে এখানে 2 হচ্ছে এখানে ডেল ই, আর এটা হচ্ছে E2, আর এটা হচ্ছে E2 - 1। তাহলে এখানে কতটুকু শক্তি বের হচ্ছে, এটা আমি পড়াইছি। যাদের কনফিউশন আছে, মানে কি পরিমাণ একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে ইলেকট্রন শক্তি স্থানান্তর যখন হয়, মানে শক্তি যখন বের হয়ে যায়, সেই বিকৃত শক্তিটা আমরা কিভাবে বের করি, এটা হচ্ছে বিকৃত শক্তি, কি পরিমাণ শক্তি ছাড়তেছে। এখানে যা শক্তি খেয়াল করো, এখানে ধরো 5 কিলো জুল আছে, এখানে আছে 2 কিলো জুল। তো এইখান থেকে একটা ইলেকট্রন যদি এইখানে আসতে চায়, এই 5 কিলো জুল থেকে এই কক্ষপথ থেকে একটা ইলেকট্রন যখন এই কক্ষপথে আসতে চাইবে, তখন সেও কি হবে, 2 কিলো জুল শক্তি অর্জন করতে হবে তাকে। তাহলে 5 থেকে যে যখন এই কক্ষপথ থেকে যখন এই কক্ষপথে আসবে, এখানে আছে 5, এখানে আছে 2, এই কক্ষপথ থেকে যে কক্ষপথে আসলে তাকে 2 হতে হবে। 2 হওয়া লাগবে মানে কি, 2 হওয়া লাগবে মানে হচ্ছে তার মানে কি, তার ইলেকট্রন মানে তার শক্তি, বাকি শক্তিটা ছেড়ে দিতে হবে। তাহলে 3 কিলো জুল সে কি করবে, ছেড়ে দিবে। ওই ছেড়ে দেওয়া শক্তিটাকে আমরা কি বলতেছি, ডেল ই। আর এটাকে আমরা কি বলতেছি, E2 লিখা আছে, তো এটাকে আমরা E2 বলতেছি, এটাকে আমরা E1 বলতেছি। তো আমরা কতটুকু শক্তি বের হয়ে যাবে, 5 এবং 2 এর মধ্যে পার্থক্য কত, 3। তাহলে এই 3 জুল শক্তি চলে যাবে, 5 থেকে 3 যাবে গা, থাকবে 2। তাহলে আমরা কি পাচ্লাম, 5 থেকে 3 চলে যাচ্ছে, থাকছে 2, এই দুইটাই বের হচ্ছে। সরি, খেয়াল করো, 5 থেকে, তাহলে দেখো 5 থেকে 2 আসতেছে, মানে তার শক্তি ছিল 5, হয়ে যাচ্ছে 2। তাহলে বাকি 3 কিলো জুল সে বের করে দিচ্ছে, বাকি 3 কিলো জুল বের করে দিচ্ছে। তাহলে ছিল 5, ওই সে 2 এর মধ্যে পার্থক্য কত, 3। তো যেটা বের করতেছে সেটা হচ্ছে দুইটা কক্ষপথের শক্তির পার্থক্য, সেটা হচ্ছে আমরা ধরতে পারি ডেল ই। কি ধরতে পারি, ডেল ই। ওকে, আর এটা হচ্ছে কি E2 - E1। এটা কি E2 - E1 মানে কি 5 - 2, 5 - 2 মানে কি E2 - E1। ওকে, মানে এটাকে 1 নং, এটা 2 নং। এই জিনিসগুলো আমি আগের ক্লাসে পড়াইছি। তো যে জিনিসটা আমি এখানে বলতে চাচ্ছি সেটা হচ্ছে ডেল ই ইকুয়াল টু যদি E2 - E1 হয়, খেয়াল করো, ডেল ই ইকুয়াল টু আমরা জানি যে ডেল ই ইকুয়াল টু E2 - E1 যদি হয়, ডেল ই ইকুয়াল টু E2 - E1, দেখো ডেল ইকুয়াল টু কি E2 - E1। এখন আমরা কি করব, এই যে দেখো E2 এর জায়গায় আমরা কি বসাতে পারি, আমরা ডেল E2 ইকুয়াল টু আমরা কি বসাতে পারি, En2 - En1, En2 ইকুয়াল টু En2 - En1। খেয়াল করো, En2 কি En1। আচ্ছা, আমি এটা এই পাশে লিখি, আমার জায়গা লাগবে যদিও। আমরা জানি, আমরা এই যে বোর পরমাণু মডেল থেকে আমরা কি পাইছি, যে বিকিরিত শক্তি আমরা কি পাইছিলাম, E2 - E1। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে আমরা বলতে পারি E2 হচ্ছে En2 - En1। খেয়াল করো, E2 - E1 মানে কি En2 - En1, এটাও লিখতে পারি আমরা, ডেল ইকুয়াল টু এটা লিখতে পারি। আচ্ছা, এখন আমরা আসি, এখন আমরা খেয়াল করি যে En2 এবং En1 বসাইতে পারি। তাহলে En2 এর মানটা কি আসতেছে, En1 এর মানটা কি আসতেছে, সেটা আমরা বসাবো। এখন একটু খেয়াল করি, একটা মজার বিষয় হচ্ছে যে এই জিনিসগুলো জাস্ট বসায় দিবা এখানে। এখন আমরা এই জিনিসটা আমরা পড়লাম, এই যে ডেল ই ইকুয়াল টু কি, আমরা এটা তো জানি, hc/λ। আচ্ছা, এটা আমরা লিখে দিই, h নিউ
যে পরিমাণ শক্তি বিকিরণ করে, তোমরা আগের ক্লাসের নোটটা বের করো সবাই, যদি মনে না থাকে সবাই নোটটা বের করো। দেখো এখানে লেখা আছে, সেটা কি, যে আমরা বলছিলাম ডেল ইকুয়াল টু E2 - E1, ডেল ইকুয়াল টু কি, ডেল ইকুয়াল টু E2 - E1, এটা আমরা বলছিলাম। এবং দুইটা কক্ষপথের শক্তির যে পার্থক্য, সেই শক্তিটা বিকিরণ করে, সেই শক্তিটা কত, h নিউ আমরা বের করতে পারি। প্লাঙ্কের মানে কম্পাঙ্কের সাথে প্লাঙ্কের ধ্রুবক গুণ করলে, কম্পাঙ্কের সাথে তোমাকে আগের লেকচারটা পড়তে হবে ভালো করে, কম্পাঙ্কের সাথে প্লাঙ্কের ধ্রুবকটা আমার গুণ করতে হবে। কম্পাঙ্কের সাথে কি করতে হবে, কম্পাঙ্কের সাথে প্লাঙ্কের ধ্রুবকটা গুণ করতে হবে। গুণ করলে যে মানটা আসবে সেটা হচ্ছে বিকিরিত শক্তিটা আমরা জানি। তো এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি, যে ডেল ইকুয়াল টু E2 - E1, ডেল ইকুয়াল টু E2 - E1, আর E2 - E1 ইকুয়াল টু h নিউ। এটা পরে আপাতত এটা চিন্তা করো। আমরা যে গত ক্লাসে পড়ছিলাম এটা খেয়াল করো, ডেল E ইকুয়াল টু E2 - E1 ইকুয়াল টু h নিউ। এটা আমাদের গত ক্লাসের পড়া ছিল। যে পরিমাণ শক্তি বিকিরণ করবে সেটা কতটুকু হবে, যে শক্তিটা বিকিরণ করবে সেটা হবে কম্পাঙ্কের সাথে প্লাঙ্কের ধ্রুবক গুণ করলে সেটা বের করা যাবে। সেটা বোরের পরমাণু মডেলই ছিল 3 নম্বর পয়েন্টে। এই জন্য দেখো, হ্যাঁ, ডেল ইকুয়াল টু E2 - E1 ইকুয়াল টু h নিউ। এখন আমরা এই জিনিসটাকে একটু ঘুরায় লিখতে পারি, সেটা কি, যে h নিউ ইকুয়াল টু E2 - E1। এটা লেখা যায় কিনা দেখো, এখানে একটা জিনিস খেয়াল করো, এটা হচ্ছে ডেল ই, তারপরে E2 - E1, এটা হচ্ছে h নিউ। ডেল ই E2 - E1 h নিউ। তাহলে দেখো ডেল ইকুয়াল টু E2 - E1 ইকুয়াল টু h নিউ। তো এই জিনিসটাকে যদি আমি উল্টা করে লিখি, h নিউ ইকুয়াল টু E2 - E1, ঠিক আছে, আর কিছু চেঞ্জ করি নাই কিন্তু। তো এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি, সেটা কি, সেটা হচ্ছে, সেই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি যে hc/λ, h নিউ না, সেটাকে আমরা লিখতে পারি hc/λ। কি লিখতে পারি, hc/λ, সেটা আমরা লিখতে পারি। এই যে নিউ এর জায়গায় আমরা কি লিখতে পারি, hc/λ, h এর জায়গায় h, নিউ এর জায়গায় c/λ। এটাও আমরা গত ক্লাসে পড়ছিলাম। কারণ আমরা জানি নিউ ইকুয়াল টু কি, আমরা জানি এখানে লিখতেছি আমি, নিউ ইকুয়াল টু c/λ। এই জিনিসটা আমরা এখানে লিখলাম, এই যে নিউ ইকুয়াল টু কি, c/λ, তাই এটা আমরা বসাইলাম। ওকে, আমরা জানি নিউ ইকুয়াল টু কি, c/λ। এটা গত ক্লাসের পড়া, একটু দেখে নিও, গত ক্লাসের পড়াটা দেখে নিও। নিউ ইকুয়াল টু c/λ, এই যে দেখো নিউ ইকুয়াল টু c/λ। ওকে, তারপর আমরা দেখি যে এই যে দেখো খেয়াল করো, h নিউ ইকুয়াল টু কি, c/λ। গত ক্লাসের পড়া, এখানে আর কিছু করি নাই। জাস্ট এই জিনিসটাকে E2 - E1টাকে আমি কি করতে পারি, E2 - E1টাকে আমরা এটা লিখতে পারি En2 - En1, En2 - En1, মানে E2 এর জায়গায় আমি বসালাম N2 আর এখানে বসালাম N1। এখানে একটা টুইস্ট আছে, এই অঙ্কটার মধ্যে একটা টুইস্ট আছে, এটা পাবা। এই অঙ্কটার মধ্যে একটা টুইস্ট আছে, এখানে স্টুডেন্ট ভুল করে। আচ্ছা দেখো, আমি আবার বলি, ভালো করে দেখো। প্রথমে আমি কি করছি একটু দেখো তো। প্রথমে আমি এই সূত্রটা বের করছি, এই সূত্রটা তো আমাদের মুখস্থ। এখন n এর জায়গায় যদি n1 হয় তাহলে আমরা এই সূত্রটা পাবো। তারপরে n এর জায়গায় যদি n2 হয় তাহলে খেয়াল করো, তাহলে আমরা এই সূত্রটা পাবো। এখন কথা হচ্ছে দেখো, বিকিরিত শক্তি আমরা যেটা পেলাম, এই যে দেখো, আমি আবার একটু বলছি, একটু দেখো যে বিকিরিত যে পরিমাণ শক্তি সেটা আমরা গত ক্লাসে যেটা পড়ছিলাম, এই ডেল ইটাকে লেখা যায় E2 - E1, মানে E2 - E1 যে কথা, ডেল ই একই কথা, মানে এই জিনিসটাকে এই ডেল ই দিয়ে প্রকাশ করা হয়। মানে হচ্ছে কি পরিমাণ শক্তি বের হয়ে যাচ্ছে সেই শক্তিটা আমরা বের করতে পারি। সেটার মানটা আমরা কোন সূত্র দিয়ে বের করব, এই মানটা এক্স্যাক্টলি আমরা কি দিয়ে বের করব, সেটা আমরা বের করব কি দিয়ে, h নিউ দিয়ে। যেখানে নিউটা হচ্ছে যে শক্তিটা বের হবে তার কম্পাঙ্ক, তার সাথে যদি প্লাঙ্কের ধ্রুবক গুণ করে দেই, ধরো এই শক্তিটা বের হচ্ছে তার কম্পাঙ্ক নিউ, তার সাথে প্লাঙ্কের ধ্রুবক গুণ করে দিলে h নিউ হবে, মানে কি হবে, ওই বিকৃত শক্তিটা আমরা পেয়ে যাব। ওকে, এখানে আমরা ডান। এখন পরবর্তীতে কথাটা হচ্ছে কি দেখো, এই যে h নিউ, E2 - E1 ইকুয়াল টু h নিউ, এটা আমরা গত ক্লাসের পর আমি আবারও বলতেছি, এই লাইনটা পুরোটাই গত ক্লাসের। E2 - E1 ইকুয়াল টু h নিউ, এই পুরোটাকে যদি আমি h নিউ কে যদি আমি এখানে বসাই, h নিউ ইকুয়াল টু E2 - E1 আমরা লিখতে পারি। ওকে, তারপর আমরা গত ক্লাসে এটাও পড়ছিলাম, v ইকুয়াল টু f ল্যামডা হয়, নিউ ইকুয়াল টু c/λ, এটা আমি বলছি আর বলবো না,
এক কথা অনেকবার হয়ে যাচ্ছে। এইচ নিউ ইকুয়াল টু কি হবে, এইচ সি বাই ল্যামডা, কেননা আমরা কি বসেছি এখানে, নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা, তাহলে এইচ নিউ ইকুয়াল টু কি হবে, এইচ সি বাই ল্যামডা, আর কোনো চেঞ্জ করি নাই। এখানে আমরা ই টু মাইনাস ই ওয়ান ইকুয়াল টু কি, ই এন টু মাইনাস ই মাইনাস হবে কি ই এন ওয়ান, টু এর জায়গায় আমি কি বসেছি ই এন টু, আর টু এর জায়গায় বসেছি এন টু, ওয়ানের জায়গায় বসেছি এন ওয়ান। ওকে, এখন আমরা দেখি একটু সামনের দিকে আগাই, সেটা কি করব আমরা, এই জায়গায় মুছে দিই, এগুলো তো আমাদের গত ক্লাসের পড়া ছিল। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব সেটা দেখো, এই যে দেখো বা এটা এইভাবে রেখে দিই আমরা, এইচ সি বাই ল্যামডা, এটা আমরা এইভাবে রেখে দিচ্ছি। ওকে, জাস্ট এই জায়গায় আমরা মানটা বসাবো, কিসের মান বসাবো একটু দেখো তো। আমরা এই যে দেখো এখানে ই এন টু এর মানটা বসাই দিব এখানে, ই এন টু এর মান কত, মাইনাস, সূত্রের মাইনাস, এটা এগুলো সূত্রের মাইনাস, তাহলে মাইনাস 2 পাই স্কোয়ার মাইনাস 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দ্য পাওয়ার 4, খেয়াল করো, মাইনাস 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দ্য পাওয়ার 4 বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার মাইনাস 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দ্য পাওয়ার 4 বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। আমি এই যে এন এর মানটা এখানে বসাইলাম, খেয়াল করো, এখানে বসাইলাম, তারপরে দেখো এই যে সরি মানে ই এন টু এর মানটা বসাইছি, ই এন টু এর মান হচ্ছে এটা বসাইছি, তারপরে এখানে মাইনাস আছে, এই যে মাইনাস, ঠিক আছে, মাইনাসটা বসাইলাম, বসানোর পরে কি পাচ্ছি এখানে দেখো তো, আমি এখন ই এন ওয়ান এর মানটা পাই, এটা সূত্রের মাইনাস, এই সূত্রের মাইনাস, এখন আমি বসাবো ই এন ওয়ান এর মান, ই ওয়ান এর মানটা কত, ই ওয়ান এর মান হচ্ছে খেয়াল করো, ই ওয়ান এর মান হচ্ছে মাইনাস 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দ্য পাওয়ার 4, খেয়াল করো, মাইনাস 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দ্য পাওয়ার 4 বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার, কি বললাম, এন স্কোয়ার এইচ স্কোয়ার, তাহলে এখানে বসালাম আমি ই এন টু এর মান, এখানে বসালাম ই এন ওয়ান এর মান। ওকে, এখন মাইনাসে কি হয়ে যাবে একটু বলো তো, মাইনাসে হয়ে যাবে প্লাস। আচ্ছা, আমি পুরো জিনিসটা মুছে দিচ্ছি, উপরের গুলো তো লাগতেছে না। হ্যাঁ, তো পরবর্তী লাইনটা আমি কি বলবো, পরবর্তী লাইনে আমি বলবো যে পরবর্তী লাইনে আমরা কি পাচ্ছি, এইচ সি বাই ল্যামডা ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডার মতো আছে। তারপর আমরা কি লিখবো, মাইনাস 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দ্য পাওয়ার 4 বাই এন টু স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার এইচ স্কোয়ার, এন টু স্কোয়ার, সরি এখানে কি হবে, এন টু স্কোয়ার হবে, এন টু স্কোয়ার এইচ স্কোয়ার, এখানে কি হবে, এন ওয়ান স্কোয়ার হবে, সরি এটা ঠিক করে নিও, কারণ এখানে আমরা কি আছে, এটা তো এন টু এর না, ই এন টু মানে এন টু স্কোয়ার, আর এটা কি হবে, এন ওয়ান স্কোয়ার, খেয়াল করো, এটা হবে এন টু স্কোয়ার, এটা হবে কি এন স্কোয়ার, মানে হুবহুব বসাইতে হবে আর কি, মানে আমার স্লিপ অফ রাইটিং হয়েছে বা লেখাতে মিস্টেক হয়েছে, সূত্র ঠিক আছে, যেটা ছিল এইভাবে বসাই দিবা, মানে ওখানে ওইটা এখানে লিখাই ছিল এন টু বসাবা, ওইখানে লিখা ছিল এন ওয়ান। আচ্ছা, এখন আমরা কি করবো, মাইনাস 2 পাই স্কোয়ার এম জে স্কোয়ার ই টু দ্য পাওয়ার 4 বাই এন টু স্কোয়ার বাই এইচ স্কোয়ার, মানে এই জিনিসটা আমি এখানে বসাইলাম, আর কিছু করি নাই। তারপর মাইনাস, তারপর হচ্ছে মাইনাস, এই যে মাইনাস, এই মাইনাস, এখন কথা হচ্ছে মাইনাসে কি হয়ে যাবে বলো তো, মাইনাসে তো প্লাস হয়ে যাবে, তো আমরা প্লাস বসাই দিব। ওকে, তারপর কি আছে, 2 পাই স্কোয়ার এম জে স্কোয়ার ই টু দ্য পাওয়ার 4 বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার, তাহলে দেখো 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দ্য পাওয়ার 4 বাই এন ওয়ান স্কোয়ার এইচ স্কোয়ার, খেয়াল করো, তাহলে আমরা কি পাইলাম, মাইনাসে এখন প্লাস হয়ে গেছে, তো প্লাস 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দ্য পাওয়ার 4 বাই এন ওয়ান স্কোয়ার বাই এইচ স্কোয়ার, ওকে। আচ্ছা, এখন আমরা দেখি, এখন আমরা যে কাজটা করবো সেটা দেখো, সেটা কি, সেটা হচ্ছে দেখো সিম্পল জিনিস, আমি এটাকে একটু পিছনে নিয়ে যাবো, এটাকে সামনে নিয়ে আসবো, কেন, এটার সামনে একটা মাইনাস আছে তো একটু ব্যাকআপ পা লাগতেছে আমাদের, তাই না, এই মাইনাসটাকে পিছনে নিয়ে যাবো, প্লাসটাকে সামনে নিয়ে আসবো, এইচ সি বাই ল্যামডা, তাহলে দেখো আমি এটাকে সামনে নিয়ে আসি, 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দ্য পাওয়ার 4 বাই এন ওয়ান স্কোয়ার এইচ স্কোয়ার মাইনাস, খেয়াল করো, 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দ্য পাওয়ার 4 বাই এন ওয়ান স্কোয়ার এইচ স্কোয়ার, সরি 2 হবে, এটা 2 হবে, খেয়াল করো আমি কি করলাম, জাস্ট এইটাকে এখানে আনলাম, এটাকে এখানে দিলাম, প্লাসটাকে সামনে মাইনাসটাকে পিছনে, তাহলে দেখো এই যে পুরো জিনিসটাকে
এই পুরো জিনিসটাকে আমি পিছনে নিলে মাইনাসটা পিছনে যাবে না? তোমরা তো ম্যাথমেটিক্স করছো, তাহলে দেখো 2 পাই স্কোয়ার mz স্কোয়ার e⁴ বাই এটাকে এখানে আনলাম n1 স্কোয়ার h স্কোয়ার। এটাকে যদি পিছনে নিই সেম যা আছে তাই, জাস্ট মাইনাসটা বসালাম। আচ্ছা এখন খেয়াল করো, এখন যে কাজটা করব আমি সেটা কি, এটা এইভাবে রেখে দিই, এটা এইভাবে বসে থাকুক, দেখি কি করা যায়। এখন আমরা যে কাজটা করব, এই দুইটার মধ্যে কমন কোন জিনিসটা দেখো তো। আমি কোনো কিছু চেঞ্জ করছিলাম না, কোনো কিছু কিন্তু চেঞ্জ করা হয় নাই, জাস্ট এই যে n1 বসানো হয়েছে এখানে, আর এখানে n2 বসানো হয়েছে, আর বাকি তো সব ঠিক আছে। দেখো তো বাকি যা আছে সব কিন্তু ঠিক, দেখো এখানে n1 এখানে n2, বাকি যা আছে সব ঠিক। একটু দেখো খেয়াল করে, আমি কিন্তু আর কোনো কিছু চেঞ্জ করা হয় না। দেখো এখানে 2 এখানে 2 এখানে পাই স্কোয়ার m z স্কোয়ার e4 h স্কোয়ার, আর কিছু চেঞ্জ করা হয় না। তাহলে আমরা কি করতে পারি, এই দুটো জিনিস ছাড়া বাকিগুলো কমন নিয়ে নিতে পারি, নিয়ে নিব কমন। সেটা কি, সেটা হচ্ছে যে 2 পাই স্কোয়ার, একটু নিচে করে লিখি, বা hc বাই ল্যামডা ইকুয়াল টু 2 পাই স্কোয়ার m z স্কোয়ার e⁴ 2 পাই স্কোয়ার mz স্কোয়ার e⁴ বাই h স্কোয়ার। এই যে আমি যে সংখ্যাটা এখানে লিখলাম 2 পাই স্কোয়ার mz স্কোয়ার e⁴, মানে এই n1 ছাড়া বাকি পুরোটা লিখলাম। একই জিনিস এখানেও আছে, 2 পাই স্কোয়ার mz স্কোয়ার e⁴ বাই h স্কোয়ার। আচ্ছা এখন কথা হচ্ছে আমরা কি করব, এখন কথা হচ্ছে যে আমরা কমন নিলাম, আমরা এই জিনিসটা কমন নিয়ে নিব। কমন নিলে থাকবে কি, দেখো এখানে শুধুমাত্র 1 বাই n1 স্কোয়ার থাকবে, মাইনাস 1 বাই n2 স্কোয়ার থাকবে। ওকে আচ্ছা, এখন আমরা যদি বলি যে কি বলতে হবে এখন আমাদের, এখন আমরা বলতে পারি যে, আশা করি লেখা হয়ে গেছে, এগুলো আমি মুছে দিচ্ছি, আমাদের লাগতেছে না। আচ্ছা দেখো তারপরে আমরা দেখি যে hc বাই ল্যামডা ইকুয়াল টু 2 পাই স্কোয়ার mz স্কোয়ার e⁴ বাই h স্কোয়ার। ওকে এখন আমরা এই কাজটা করতে পারি, ওই যে এখানের h আর এখানে যে c, এটাকে আমি উল্টা পাশে নিয়ে যাব। এখানে আমরা এটাকে এইভাবে লিখতে পারি না, hc বাই ল্যামডা, দেখো এই যে hc বাই ল্যামডা, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, 1 বাই ল্যামডা ইন্টু hc, এটা লিখতে পারি কিনা, অন্ততপক্ষে এতটুকু ম্যাথ তো তোমাদের জানা দরকার। আমি আবারও বলি, দেখো hc বাই ল্যামডা কথাটার মানে কি, দেখো hcটাকে আমরা এভাবে লিখতে পারি। দুঃখজনক বিষয় হচ্ছে এই জিনিসগুলো অনেক সময় বুঝে না, এটা কিছু করার না, এটা ম্যাথমেটিক্সের মানে গণিতের পড়া। এটা এই hc বাই ল্যামডা এটা এভাবে লিখবা। তাহলে আমরা দেখি এই যে আমি এভাবে লিখলাম, এখন এই যে সংখ্যাটা hc কে আমরা এখন সাইড চেঞ্জ করব, hc কে আমরা উল্টা পাশে নিয়ে যাব, অথবা এইভাবে বলতে পারি উভয় পক্ষকে আমরা hc দিয়ে ভাগ করব। কি দিয়ে, hc দিয়ে ভাগ করব। তাহলে hc দিয়ে যদি ভাগ করি তাহলে hc এবং hc তে কাটাকাটি যাবে, hc দিয়ে ভাগ করলে hc কি হবে, কাটা যাবে, hc কাটা যাবে। তাহলে আমরা উভয় পক্ষকে hc দিয়ে ভাগ করব, তাহলে এখানে থাকবে 1, হ্যাঁ, আর এখানে কি হবে, এখানে হবে hc দিয়ে ভাগ করলে এটা হবে কি, এটা হবে hc দিয়ে ভাগ করলে এটা হবে h, এখানে দুইটা c, এখানে আরো একটা c আসতেছে, তাহলে কি হবে h কিউব, এখানে c এখানে c। তাহলে ভালো করে খেয়াল করো, আমি আবারও বলি, উভয় পক্ষকে hc দিয়ে ভাগ করতেছি, বুঝতেছি কিনা বললো, উভয় পক্ষকে আমরা কি দিয়ে ভাগ করছি, উভয় পক্ষকে আমরা hc দিয়ে ভাগ করতেছি, এখানেও hc এখানেও hc, উভয় পক্ষকে hc দিয়ে ভাগ করতেছি। এটা ভাগ করলে এটা কাটা যাবে, এই পাশে 1 থাকবে, অপর পাশে কি হবে, এখানে আছে h স্কোয়ার, এই পাশে আমরা hc বসালে কি হবে, hc বসালে ch কিউব হবে, মানে a স্কোয়ারের সাথে hc গুণ করলে ch কিউব হবে। hc দিয়ে ভাগ করলে উভয় পক্ষে hc দিয়ে ভাগ করলে a স্কোয়ার ইন্টু hc ch কিউব হবে, মানে ch কিউব। আমরা এটা বসাইলাম। আচ্ছা তাহলে দেখো এখন আমরা এখানে কি পাচ্ছি, সেটা তো লাগবে না, সহজ জিনিস। হ্যাঁ তাহলে দেখো আমরা কি পাইলাম, 2 পাই স্কোয়ার m z স্কোয়ার e⁴ পাইলাম। তারপরে দেখি তো এখানে কি পাচ্ছি, এখানে দেখি তো 1 n1 স্কোয়ার মাইনাস 1 n2 স্কোয়ার। আচ্ছা এই জিনিসটা পাইলাম। এখন কথা হচ্ছে এই যে দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে একটা জিনিস দেখো, এখানে এটা মজার বিষয় কি, যে এখানে যে 2, ভালো করে খেয়াল করো, আমি প্রায় শেষের দিকে আর 3-4 মিনিট পড়াবো। দেখো এটা হচ্ছে কি 2, এটা ধ্রুবক, এটা হচ্ছে পাই, একটা ধ্রুবক, পায়ের মান আমরা জানি নির্দিষ্ট মান, m একটা ধ্রুবক, m হচ্ছে ইলেকট্রনের ভর, মাস মানে ইলেকট্রনের ভর,
একটা নির্দিষ্ট মান 9.1 × 10⁻28 গ্রাম। তারপরে যদি আমরা বলি যে জেড পারমাণবিক সংখ্যা, এটা নির্দিষ্ট। E4 এটা কি ইলেকট্রনের চার্জ, এটাও নির্দিষ্ট। দেখো এখানে প্রত্যেকটা মানই নির্দিষ্ট। সি হচ্ছে আলোর বেগ, এটা নির্দিষ্ট ধ্রুবক। এইচ হচ্ছে কি প্লাঙ্কের ধ্রুবক। দেখো প্রত্যেকেরই কিন্তু নির্দিষ্ট মান আছে। একটু ভালো করে খেয়াল করো তো, ভালো করে খেয়াল করো, একটু দেখো সবাই একটু বোঝার চেষ্টা করো। 2 একটা নির্দিষ্ট মান, পাই একটা নির্দিষ্ট মান, এম মানে ইলেকট্রনের ভর, এটা একটা নির্দিষ্ট মান। জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, এটা একটা নির্দিষ্ট মান। ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, এটার একটা নির্দিষ্ট মান আছে। যে চার্টটা একটু আগে করাই দিলাম না, একটু আগে যে একটা চার্ট করাইছি এই পাশে আর ও পাশে, ওইখানে তো এগুলো মানগুলো ফিক্সড। তো ই হচ্ছে নির্দিষ্ট মান, নির্দিষ্ট এককে নির্দিষ্ট মান। সিটা আলোর বেগ, এটা ধ্রুবক সংখ্যা, এটা ধ্রুবক, এটা চেঞ্জ হবে না বারবার। একক চেঞ্জ হলে হইতে পারে, সেটা আলাদা কথা। আলোর বেগ এটা ধ্রুবক। প্লাঙ্কের ধ্রুবক তো ধ্রুবকই, মানে এখানে যা দেখতেছো, সবাই কিন্তু ধ্রুবক। এখানে যা দেখতেছো সবাই কি ধ্রুবক, তো এদের ভাগফলটাও তো একটা ধ্রুবক হবে। এখানে প্রত্যেকটা জিনিস যদি একটা ধ্রুবক হয়, তাহলে এদের আমরা যদি মানগুলো বসায় যদি আমরা কি করি, একটা ভাগফল বের করি, সেই ভাগফলটা তো একই আসবে আজীবন। যদি আমি একক একরকম ব্যবহার করি, একক নিয়ে কথা নাই এখানে। আমি আবারও বলি, এখানে প্রত্যেকটা জিনিসের নির্দিষ্ট মান রয়েছে। পায়ের রয়েছে, এম এর রয়েছে, জেড রয়েছে, পারমাণবিক সংখ্যা, এগুলো পরিচয় দেওয়া আছে, আগে বলছি আমি কোনটা কি জিনিস এটা বলা আছে। এদের ভাগফলটাও নির্দিষ্ট হবে, ধ্রুবক হবে। তাহলে এরা প্রত্যেকটা জিনিস এখানে ধ্রুবক, এদের ভাগফলটাও হবে ধ্রুবক। তাহলে এই ধ্রুবকটাকে আমরা বলবো, এই পোড়াটাকে আমরা বলি রিডবার্গ ধ্রুবক। এটাকে আমরা রিডবার্গ ধ্রুবক দিয়ে প্রকাশ করি। আচ্ছা, তারপর এটা কি, এটা রিডবার্গ ধ্রুবক দিয়ে প্রকাশ করি। আর এটা হচ্ছে এটাকে আরএইচ দিয়ে প্রকাশ করি আর কি, রিডবার্গ ধ্রুবক যেটা আছে ওটা এইভাবে লিখে দিব, 1 - n1 স্কোয়ার 1/n2 খেয়াল করো, 1/n1 স্কোয়ার - 1/n2। ভালো করে খেয়াল করো, দেখো তো, এই যে আমি কিছু করলাম না, কিছুই করি নাই, জাস্ট এখানে কি করলাম। আচ্ছা আমি এটা চাপায় লিখি, বেশিক্ষণ নাই, আর 3-4 মিনিট লাগবে, 3 মিনিট লাগবে। দেখো 2π² mz² e⁴ ch³। আচ্ছা এটাতে লেখাই আছে, মানে এই জিনিসটাকে আমি জাস্ট কি করলাম, এই যে পুরাটা প্রত্যেকটা এখানে ধ্রুবক, এদের ভাগফলটা ধ্রুবক হবে, সেটা কত হবে, আর এইচ হবে। আর এখানে দেখো, এখানে কত, 1/n1 স্কোয়ার - 1/n2। এটা যেমনি আছে এমনি লিখে দিছি, জাস্ট এই জায়গাটাতে আমরা এটা বসেছি। তো আমরা একটা সাইড নোট দিয়ে দিই। সাইড নোট কি, সাইড নোট হচ্ছে এখানে যে এই যে রাশিগুলো দেখতেছি, এদের ভাগফলটাই হচ্ছে রিডবার্গ ধ্রুবক, মানে এটা সমান রিডবার্গ ধ্রুবক, এটা সমান কি, এটা রিডবার্গ ধ্রুবক। তো আমরা এখানে পাঁচটা সাইড নোট দিয়ে দিব। সেটা কি, যে 2π² mz² e⁴ কত ch³ = RH। RH এখানে কি তোমাদেরকে বলছিলাম, যদিও RH হচ্ছে রিডবার্গ ধ্রুবক, আচ্ছা এখন আমরা পরবর্তীতে আর কি করব, এখানে 1/, কি এই যে দেখো এইটা হচ্ছে 1/, এটাকে আমরা এটা লিখতে পারি। তাহলে এখানে 1/λ যা আছে সেটা, এই যে আমরা সমীকরণটা পাইলাম, এই যে সমীকরণটা, এটা হচ্ছে রিডবার্গের সমীকরণ। এটা সমীকরণ, কিন্তু এটা সূত্র হিসেবে ব্যবহার করে আমরা অঙ্ক করব। এই যে আমরা পাইলাম, এটাই হচ্ছে রিডবার্গের সমীকরণ, 1/λ = RH × 1/n1 স্কোয়ার - 1/n2। ভালো করে খেয়াল করো, 1/λ = RH × 1/n1 স্কোয়ার - 1/n2। এটা হচ্ছে রিডবার্গের সমীকরণ। ভালো করে খেয়াল করো, 1/λ = RH × 1/n1 স্কোয়ার - 1/n2। এটা কিসের সমীকরণ, রিডবার্গের সমীকরণ। এই সমীকরণটা মুখস্থ করবা। ওই যে দুইটা সূত্র বলছিলাম আলাদা করে, নিউ ইকুয়াল টু কি, c/λ, ই ইকুয়াল টু কি, h নিউ, ই ইকুয়াল টু কি, hc/λ। ঠিক আছে, এইটার সাথে আমি আরেকটা মনে রাখবা,
1/λ = RH * 1/n² - 1/n²। এটা হচ্ছে রিডবার্গের সমীকরণ। এটার প্রয়োগটা কি সেটা আমি বলতেছি। তার আগে একটা জিনিস তোমাদেরকে বলি, সেটা হচ্ছে এই 1/λটাকে আবার কি বলা হয়, এটা তরঙ্গ সমীকরণ, এটা মানে রিডবার্গের সমীকরণ। এই 1/λটাকে আমরা ধরতে পারি নিউ বার। কি ধরতে পারি? 1/λকে আমরা ধরি নিউ বার। 1/λকে আমরা কি বলি? নিউ বার দিয়ে প্রকাশ করি। নিউ বার জিনিসটা কি সেটা আমরা বলতেছি, আমি একটা লিখে ফেলি। তাহলে আমরা এভাবে এটা অনেক সময় এই জিনিসটাকে আমরা এটা দিয়েও প্রকাশ করি, নিউ বার, উপরে বার আছে, নিউ বার। তাহলে দেখো RH 1 - n² - 1/n²। দেখো তাহলে আমরা এটাও রিডবার্গের সমীকরণ, একই জিনিস। আর কথা হচ্ছে এখানে ল্যামডা কি? ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা কি? এখানে তরঙ্গ দৈর্ঘ্য। মনে রাখবা এখানে ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এখানে ল্যামডা হচ্ছে কি? তরঙ্গ দৈর্ঘ্য। এখানে ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এখানে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য। কিন্তু 1/λ এই জিনিসটা কি? 1/λ, ল্যামডা যদি হয় তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে 1/λ সেটাকে আমরা বলি তরঙ্গ সংখ্যা। 1/λকে আমরা কি বলি? তরঙ্গ সংখ্যা। এটাকে আমরা বলি তরঙ্গ সংখ্যা। তাহলে ভালো করে খেয়াল করো, ল্যামডা যদি হয় তরঙ্গ দৈর্ঘ্য, 1/λ হবে তরঙ্গ সংখ্যা। মানে 1 মিটারে কতগুলো তরঙ্গ আছে, প্রতি একক দৈর্ঘ্যে কতগুলো তরঙ্গ আছে। এটা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, ফিজিক্সটা ক্লাস 10 ফিজিক্সটা আবার একটু পড়ে নিও। এটা আমার ব্যর্থতা না, এটা তোমার ব্যর্থতা। খেয়াল করো জাস্ট এই জিনিসটা আমি কি কথাটা বলতে সেটা খেয়াল করো। ল্যামডা ইকুয়াল টু যদি তরঙ্গ দৈর্ঘ্য হয়, তাহলে 1/λকে বলা হয় তরঙ্গ সংখ্যা। 1/λকে কি বলা হয়? তরঙ্গ সংখ্যা বলা হয়। এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি? ইকুয়াল টু নিউ বার দিয়ে প্রকাশ করতে পারি। কি দিয়ে প্রকাশ করতে পারি? নিউ বার দিয়ে। তো 1/λ ইকুয়াল টু তরঙ্গ সংখ্যা, যেটাকে আমরা নিউ বার দিয়ে প্রকাশ করি। তাহলে আমি আবারও বলি, ল্যামডা যদি হয় তরঙ্গ দৈর্ঘ্য, 1/λ হচ্ছে তরঙ্গ সংখ্যা, যেটাকে আমরা কি করি? নিউ বার দিয়ে প্রকাশ করি। এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? 1/λটাকে নিউ বার দিয়ে প্রকাশ করি। তো এটা হচ্ছে নিউ বার। এটা কি? এটা হচ্ছে নিউ বার। কি বার? এটা হচ্ছে নিউ বার। আচ্ছা আমি সামনে সমান সমান দিয়ে দিচ্ছি, তাহলে প্রবলেম হবে না। ইকুয়াল টু সমান সমান, হ্যাঁ। আচ্ছা এটা হচ্ছে নিউ বার। এটা কি? নিউ বার। নিউ বার। দেখো এটা কি? নিউ বার। তাহলে দেখো 1/λ ইকুয়াল টু তরঙ্গ সংখ্যাকে আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি? নিউ বার দিয়ে। নিউ বার। আমি আবার বলি, খেয়াল করো, ল্যামডাটাকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলে থাকি, তাহলে 1/λটাকে আমরা তরঙ্গ সংখ্যা বলি, অর্থাৎ নিউ বার। এটা দিয়ে নিউ বার দিয়ে প্রকাশ করি। তাহলে এটা বুঝে গেলাম আমরা। এখন এখান থেকে কি কি অঙ্ক আসবে সেটা একটু ভালো করে খেয়াল করো। আমি এটা মুছে দিচ্ছি, পুরোটা মুছে দিচ্ছি। দেখো লেখা হয়েছে কিনা, এতটুকু লেখা হয়েছে কিনা তোমাদের একটু জানাও আমাকে, তাড়াতাড়ি। এতটুকু লেখা হয়েছে সবার? একটু তাড়াতাড়ি কনফার্ম করো। এতটুকু লেখা হয়েছে কিনা? বার, নিউ বার লেখাটা দেখা যাচ্ছে? এটা হবে নিউ বার। লেখাটা কমপ্লিট কিনা? হারি আপ। হারি আপ। আমাকে একটু কনফার্ম করো না, মেসেঞ্জারে না জানাই দাও, কমেন্ট আসতে দেরি আসছে তো। এতটুকু লিখছো? আমি জাস্ট ওইটা একটু এই কথা শুনতে পাচ্ছ না আমার? এতটুকু লেখা হয়েছে কিনা? হ্যাঁ এখানে লেখা আছে 1 ল্যামডা যদি হয় তরঙ্গ দৈর্ঘ্য,
1/λ সেটাকে বলা হয় তরঙ্গ সংখ্যা। তরঙ্গ সংখ্যা বলতে হচ্ছে 1 মিটার দৈর্ঘ্যের মধ্যে কতটুকু তরঙ্গ আছে, বা 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের মধ্যে কতটুকু তরঙ্গ আছে, কয়টা তরঙ্গ আছে সেটা বোঝায়। তাহলে ল্যামডা যদি হয় তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে 1/λ হচ্ছে তরঙ্গ সংখ্যা। তরঙ্গ সংখ্যা, তরঙ্গ সংখ্যা লেখা হয়েছে কিনা? আচ্ছা, কমপ্লিট হয়েছে। আচ্ছা, এখন আমি যেটা বলি, এখন দেখো এখানে টুইস্টগুলো দেখো, এখানে টুইস্টগুলো একটু খেয়াল করো, এখানের টুইস্টগুলো একটু খেয়াল করো। দেখো সেটা হচ্ছে যে 1/λ ইকুয়াল টু আমরা কি পাইলাম? রিডবার্গের সমীকরণে কি পাইছি? রিডবার্গের সমীকরণ, রিডবার্গের সমীকরণে আমরা কি পাইলাম? যে 1/λ ইকুয়াল টু RH ইন্টু কি দেখো তো, RH ইন্টু 1/n² মাইনাস 1/n² ওকে, এটাকে আমরা কি লিখতে পারি? নিউ বার লিখতে পারি, ঠিক আছে? RH ইন্টু 1/n²/n²। এখন দেখো এই সূত্রটা দিয়ে আমরা করবোটা কি? আমাদের কাজ কি? এই সূত্রটা দিয়ে আমরা কি কাজ করব? কি কাজ দেখো, অঙ্ক কি ধরনের অঙ্ক আসতে পারে? এই যে দেখো, এটা হচ্ছে কি, এটা মনে করো নিউক্লিয়াস, এটা মনে করো কক্ষপথ, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা কক্ষপথ, এটা কক্ষপথ ধরো, এটা হচ্ছে n1 কক্ষপথ, এটা হচ্ছে n2 কক্ষপথ, ঠিক আছে? তবে n1 এবং n2 মানে সবসময় যে 1 নম্বর কক্ষপথ বা 2 নম্বর কক্ষপথ এরকম না, ভালো করে খেয়াল করবা। n1 আর n2 মানে সবসময় যে 1 নম্বর বা 2 নম্বর কক্ষপথ সেটা না, সেটা এখানে দেখো, সেটা হইতে পারে তুমি মনে করো 3, 4 এর মধ্যে যদি ইলেকট্রনটা এখান থেকে যদি এখানে আসে, ধরো এটা 1 নম্বর কক্ষপথ, এটা 2 নম্বর কক্ষপথ, এটা 3 নম্বর, এটা 4 নম্বর কক্ষপথ, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, 1 নম্বর কক্ষপথ, 2 নম্বর কক্ষপথ, 3 নম্বর কক্ষপথ, 4 নম্বর কক্ষপথ, ওকে? এখন কথা হচ্ছে ইলেকট্রনটা যদি এইখান থেকে যদি এখানে আসে, তাহলে এটা হচ্ছে n1, এটা n2, কথা বুঝছো? অথবা ইলেকট্রনটা যদি এইখান থেকে যদি এখানে যায়, তাহলে এটাও n2, এটা n1, এটা n2, একই থাকবে। আচ্ছা, তাহলে n1 এর মান এখানে কত? n1 এর মান এখানে 1, n2 এর মান এখানে কত? 2। এই যে দেখো, n1 এর মান এখানে 1, n2 এর মান এখানে 2। ভালো করে খেয়াল করো, ইলেকট্রনটা যদি এরকম হয় যে 2 নম্বর কক্ষপথ থেকে 1 নম্বরে, যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, দেখো 2 নম্বর কক্ষপথ থেকে যদি 1 নম্বর কক্ষপথে আসে, তাহলে মনে রাখবা এটা হচ্ছে n1, এটা হচ্ছে n2। এখানে n1 এর মান কত? 1, n2 এর মান হচ্ছে 2। এখন ইলেকট্রনটা যদি এইখান থেকে যদি এখানে আসে, n2 থেকে যদি যদি 4 নম্বর কক্ষপথে যদি 3 নম্বরে আসে, তাহলে এটা হবে n2, এটা হবে n1। এখানে n2 এর মান কত? n2 এর মান এখানে হচ্ছে 4। তাহলে n1 এর মান কত? n1 এর মান এখানে 3। জিনিসটা কি বুঝাইতে পারছি আমি? যেখানে যে দুইটা কক্ষপথের মধ্যে ইলেকট্রনের স্থানান্তর হবে, তার মধ্যে ছোটটা হচ্ছে n1। দেখো এখানে খেয়াল করো, এই যে 1 নম্বর, এটা কি 2 নম্বর কক্ষপথ, এটা 1 নম্বর কক্ষপথ, এটা 2 নম্বর কক্ষপথ। এই দুইটার মধ্যে 1 এবং 2 এর মধ্যে ছোট সংখ্যাটার নাম কি? ছোটটা কোনটা? 1। 1 এবং 2 এর মধ্যে ছোট কোনটা? 1। তাহলে n1 এর মান এখানে 1, n2 এর মান হচ্ছে কি 2। ইলেকট্রন খেয়াল করবা, যে জায়গাটায় তোমরা ভুল করো বা অঙ্কটাতে ভুল হয়, সেটা হচ্ছে কি n1 কাকে ধরবা, n2 কাকে ধরবা, এটা ভুল হয়ে যায়, তোমাদের ভুল হয়। দেখো এই দুইটা কক্ষপথের মধ্যে ইলেকট্রনের স্থানান্তর হচ্ছে, এই কক্ষপথ থেকে এই কক্ষপথে আসতেছে, তাহলে আমরা এটাকে ধরবো n2, এটাকে ধরবো আমরা n1। তাহলে এখানে n2 এর মান কত? 2, এখানে n1 এর মান কত? 1। এখন ইলেকট্রনটা যদি এখান থেকে এখানে আসে, 4 নম্বর কক্ষপথ থেকে যদি 3 নম্বরে আসে, তাহলে আমরা এটাকে ধরবো n2, যেখানে আসলো সেটাকে আমরা ধরলাম n1। অথবা ইলেকট্রনটা এখান থেকে যদি এখানে যায়, সেম, এখান থেকে এখানে আসতেও হবে, এখান থেকে এখানে গেলেও সেমই হবে, যে এটাকে আমরা n1 ধরবো, এটাকে আমরা n2 ধরবো। ভালো করে খেয়াল করবা, ভিতরেরটাকে n1, বাইরেরটাকে n2, সবসময় রাখবো ভিতরেরটা n1, বাইরেরটা কি? n2। তা দেখো ইলেকট্রন এখান থেকে এখানে আসলো কোনো ব্যাপার না। তোমাকে যদি বলে যে পরীক্ষায় 4 নম্বর কক্ষপথ থেকে 3 নম্বর কক্ষপথে আসছে, তাহলে এটা হচ্ছে n2, এই 4 নম্বর কক্ষপথটা n2, আর এই কক্ষপথটা হচ্ছে কি? n1। অথবা তোমাকে যদি বলে যে না 1 নম্বর থেকে 3 নম্বর থেকে 4 নম্বরে গেছে, সেমই হবে, এটাকে তুমি ধরবা n1, এটাকে ধরবা তুমি n2। তাহলে n1 এর মান কত? এখানে 3, n4 এর মান, n2 এর মান হচ্ছে 4। এটা সহজে কিভাবে মনে রাখবা? সহজে মনে রাখবা এইভাবে, সহজে মনে রাখবা, লিখে রাখো খাতায়, লিখো তাড়াতাড়ি লিখো, এটা ভুল করো তোমরা। n1 মানে হচ্ছে, n1 মানে সহজে মনে রাখার যে সিস্টেমটা, ছোট সংখ্যা। n1 মানে কি? ছোট সংখ্যা, দুইটার মধ্যে যেটা ছোট কক্ষপথ সংখ্যা।
আর n2 মানে কি বড় সংখ্যা। এটা তাহলে আর কোনো ঝামেলা হবে না, এগুলো না বুঝলেও হবে। সিস্টেমটা তো বলে দিলাম, বাইরে একটা n2 হবে, ভিতরে একটা n1 হবে। আরো সহজে বলে দিচ্ছি, সেটা কি n1 হচ্ছে ছোট সংখ্যা আর n2 হচ্ছে কি বড় সংখ্যা। n1 ছোট সংখ্যা, n2 কি বড় সংখ্যা। ঠিক আছে, মানে তোমাকে যদি বলে যে 3 থেকে ইলেকট্রন 4-এ গেছে যে কথা, তাহলে তুমি এটাকে n1 ধরবা, এটাকে n2 একই ধরবা। 4 থেকে যদি 3-এ যায় একটা ইলেকট্রন, তাহলে সেম 4 থেকে 3-এ গেলে কি হবে, ছোট কোনটা এখানে, যেটা ছোট সেটাই n1। তাহলে তোমাকে যদি আমি বলি, তোমরা আমাকে কমেন্ট করে জানাও, প্রশ্ন করি তাহলে, সেটা হচ্ছে আমি ইলেকট্রন এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে স্থানান্তরিত হওয়ার সময় কাকে আমি n1 ধরবো, কাকে আমি n2 ধরবো। আমি জিনিসটা বলতেছি, ভালো করে খেয়াল করো। ইলেকট্রন এক কক্ষপথ থেকে যখন আরেক কক্ষপথে যাবে, বাইরের কক্ষপথটাকে আমি ধরবো n2, ভিতরটাকে ধরবো n1। আরো সহজভাবে বললে বড়টাকে n2 ধরবো, ছোটটাকে n1 ধরবো। মিলে আছে তো? 2 বড় না এখানে, তাহলে বড়টা হবে বড় সংখ্যাটা হবে n2, আর যেটা ছোট সেটা হবে n1। তো তোমরা আমাকে বলো 5 থেকে, হ্যাঁ খেয়াল করো, তোমরা যেটা মনে হয়, মানে এখানে একই জিনিস একই অর্থ বহন করে। উচ্চতর কক্ষপথের নিচের দিকে আসলে যে অর্থ হয়, নিম্নতর কক্ষপথ থেকে উচ্চতর কক্ষপথে গেলে n1 n2 এর ক্ষেত্রে একই অর্থ, কিন্তু এটা কোনো চেঞ্জ হবে না। ভালো করে খেয়াল করো, n1 সবসময় ছোট সংখ্যা, n1 n2 সবসময় বড় সংখ্যা। সেটা উপরের কক্ষপথ থেকেই আসুক বা নিচের কক্ষপথেই যাক, উপর থেকে আসতে যেটা হবে নিচ থেকে গেলেও সেটাই হবে। মানে এটা ফিক্স থাকবে, এটা চেঞ্জ হবে না। হ্যাঁ, হয়তোবা উপর থেকে নামলে শক্তি বিকিরণ করে, আর নিচ থেকে উঠলে মনে হয় শক্তি শোষণ করে, সেটা হয়তো তোমরা জানো। আচ্ছা, যাই হোক, মানে কিন্তু n1 এবং n2 এর ক্ষেত্রে কোত্থেকে আসতে হবে, কোত্থেকে গেল সেটা ম্যাটার করে না। সে কি উপর থেকে নিচে নামছে নাকি নিচে থেকে উপরে গেছে, এটা নিয়ে পরীক্ষায় অনেক স্যাররা অনেকভাবে বলে, তোমরা অনেকভাবে ভুল করো, চরমভাবে ভুল করো, নাম্বার মানে অঙ্ক হয় না। আমি আবারও বলি, বিভিন্ন বইগুলো কনফিউজ করা। আমি সহজ কথা বলি, ইলেকট্রন উপর থেকে নিচে নামছে নাকি নিচে থেকে উপরে নামছে, এটা ফ্যাক্ট না, এটা কোনো ম্যাটার না। এখানে ম্যাটার হচ্ছে, সহজ ভাষায় যদি বলি, n1 কোনটা হবে, যে দুইটা কক্ষপথের মধ্যে যেটা ছোট সেটা হবে n1, আর যে দুটো কক্ষপথের মধ্যে যেটা বড় সেটা হবে কি n2। তাহলে আমি যদি বলি যে একটি ইলেকট্রন, প্রশ্নটা এইভাবে করে দিই তোমাকে, আমাকে একটু কমেন্টে জানিও যে একটি ইলেকট্রন 1 2 3 4 5, তো একটা ইলেকট্রন 5 নম্বর কক্ষপথ থেকে, না আমি উল্টা করে বলবো, হ্যাঁ, একটি ইলেকট্রন 4 নম্বর থেকে, একটি ইলেকট্রন 4 নম্বর কক্ষপথ থেকে 5 নম্বর কক্ষপথে স্থানান্তরিত হলো। একটি ইলেকট্রন 4 নম্বর কক্ষপথ থেকে 5 নম্বর কক্ষপথে স্থানান্তরিত হইল। এখানে n1 কত, n2 কত, সেটা আমাকে একটু কমেন্টে জানাও। একটি ইলেকট্রন, তাড়াতাড়ি করে জানাও, একটি ইলেকট্রন 4 নম্বর কক্ষপথ থেকে 5 নম্বর কক্ষপথে স্থানান্তরিত হইল। উপর থেকে নামে নাই, নিচ থেকে গেছে, কোনো ম্যাটার না। উপর থেকে নামলে যা, নিচে থেকে উপরে গেল তাই, একই জিনিস। এটা নিয়ে কান্নাকাটি করবা না, এই ক্ষেত্রে এটা চেঞ্জ হবে না। আমাকে বলো একটি ইলেকট্রন 4 নম্বর কক্ষ থেকে 5 নম্বরে গেল, সেটার এখানে n1 এর মান কত, n2 এর মান কত। তোমরা কখনো এই জিনিসটা করবা না, যে উপর থেকে গেল না নিচে থেকে গেল, সেটা নিয়ে তোমরা এই জায়গাটায় ভুল করো। যে উপর থেকে গেলে n1 এর মান একটা ধরো, নিচ থেকে গেলে উপর n1 এর মান আরেকটা ধরো। এই জিনিসগুলো করা যাবে না। যে জিনিসগুলো তোমরা ভুল করবা বা ভুল হয়ে যায়, সেই জিনিসগুলো আমি বারবার রিপিট করে দিচ্ছি বা বলে দিচ্ছি, সেই জিনিসগুলো আমি বলতেছি। এখানে আমাকে একটু কমেন্ট করো, জানাও যে এখানে n1 কোনটা, n2 কোনটা। হারি আপ, এখানে n1 কোনটা, n2 কোনটা বলো। একটি ইলেকট্রন 4 নম্বর কক্ষপথ থেকে 5 নম্বর কক্ষপথে স্থানান্তরিত হইলো, স্থানান্তরিত হওয়া, দাফান্তরিত হওয়া, গমন করা, একই কথা। তাড়াতাড়ি করো। হারি আপ। কিরে, তোমাদের কমেন্ট এত দেরি হয় কেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। n1 হচ্ছে n1 4, n2 5। তাহলে খেয়াল করো, সিম্পলি এত জটিল ভাবে নেওয়ার দরকার নাই। ইলেকট্রন কি উপর থেকে নিচে গেল না নিচের থেকে উপর গেল, এটা গুলি মারো, এটা এই জিনিসের দরকারই নাই আমাদের কথা হচ্ছে n1 ইকুয়াল টু ছোট সংখ্যাটা হচ্ছে n1, বড় সংখ্যাটা হচ্ছে n2, শেষ। এটা হচ্ছে আমাদের মূল কথা। এই জিনিসগুলো
হয়তো বা এখন তুমি বলতে পারছো যে একই কথা আপনি বারবার কেন বলতেছেন, এই একটা জায়গাতেই অঙ্কটা ভুল হয়, এই একটা জায়গাতেই অঙ্কটা ভুল হয়। এখন কথা হচ্ছে অঙ্কটা প্রশ্নটা কিভাবে আসবে তোমাদেরকে বলি। দেখো প্রশ্নটা আসবে এইভাবে, যে বলবে যে খেয়াল করো, তৃতীয় কক্ষপথ থেকে একটি ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে স্থানান্তরিত হলো। প্রশ্ন লিখো, তৃতীয় কক্ষপথ থেকে একটি ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে স্থানান্তরিত হলে যে শক্তি বিকিরিত হয়, এই শক্তির তরঙ্গ দৈর্ঘ্য কত? প্রশ্ন এইভাবে করবে। প্রশ্ন লিখো তো, তাড়াতাড়ি লিখো। এটার মানে কি? তোমাকে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলবে, তরঙ্গ দৈর্ঘ্য, এই তরঙ্গ দৈর্ঘ্যটা বের করতে বলবে। তোমাকে বলবে যে তরঙ্গ দৈর্ঘ্য কত, নিউ বার কত। প্রশ্ন লিখো, আমি বলতেছি আরেকবার। একটি ইলেকট্রন তৃতীয় কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে স্থানান্তরিত হলো। একটি ইলেকট্রন তৃতীয় কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে স্থানান্তরিত হলে, একটি ইলেকট্রন তৃতীয় কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে স্থানান্তরিত হলে যে শক্তি বিকিরিত হয়, মানে যে শক্তি, সরি, এখানে শক্তি শোষণ হবে, কি হবে রে? এখানে শক্তি শোষণ হবে না, এটা তো বাইরে যাচ্ছে, ঠিক আছে না, তাড়াহুড়া করতে গিয়ে বেশি, হ্যাঁ ঠিক আছে, যা আগে যা ছিল। প্রশ্ন লিখো আবার, যে শক্তি বিকিরণ করে তৃতীয় কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে আসার সময়, যে শক্তি বিকিরণ করে ওই শক্তিটার তরঙ্গ দৈর্ঘ্য কত বা তরঙ্গ সংখ্যা কত? প্রশ্ন লেখা হয়েছে কিনা আমাকে একটু তাড়াতাড়ি করে কমেন্টে জানাও বা মেসেজে জানায় দাও। প্রশ্ন লেখা হয়েছে কিনা মেসেজে জানাও, এটা কমেন্ট আসতে দেরি হয় আমার এখানে। আমাকে বলো যে তৃতীয় কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে স্থানান্তরিত হলে, তৃতীয় কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে স্থানান্তরিত হলে, তৃতীয় কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে স্থানান্তরিত হলে, আমি আবারও বলি, এই জায়গাটা আবার আমি নিজেই তোমাদেরকে কনফিউজ করে দিছি। উপর থেকে যখন নিচে নামবে শক্তি ছাড়বে, শক্তি ছেড়ে দিয়ে নিচের দিকে আসবে। হ্যাঁ, তাহলে কোশ্চেনটা লেখা হয়েছে, আমি আবারও বলি, মানে এই সূত্র দিয়ে তুমি কি করবা? এই সূত্র দিয়ে করবা হচ্ছে যে, যদি এভাবে প্রশ্ন করবে যে তৃতীয় কক্ষপথ থেকে একটি ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে স্থানান্তরিত হইল, ওই স্থানান্তরিত হওয়ার সময় যে পরিমাণ শক্তি বিকিরিত হয়, ওই শক্তিটার তরঙ্গ দৈর্ঘ্য বা নিউবার কত? তরঙ্গ দৈর্ঘ্য বা নিউবার কত? ওই শক্তিটার তরঙ্গ দৈর্ঘ্য বা নিউবার কত হবে? আচ্ছা, আমরা বুঝলাম, এটা মুছে দিচ্ছি আমি। তাহলে এই সংখ্যাটা, এই প্রশ্নগুলো এইভাবে আসবে। তাহলে আমরা কি করব? এখানে দেখো, এখানে আমরা কি করব? n1 এর মান আমরা কত পাইছি? n1 এর মান আমরা তৃতীয় কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথ বলছিলাম না? তাহলে n1 এর মান 2, 3 এবং 2 এর মধ্যে যেটা ছোট এটা n1, n2 এখানে কি? n1 = 2, n2 এখানে 3। তাহলে n1 এর মানটা এখানে বসাবো, n2 এর মানটা এখানে বসাবো। দেখো, তাহলে এই যে দেখো, n2 এর মানটা বসাবো এখানে, n1 এর মানটা এখানে বসাবো, বসা দিব। বসানোর পরে আমি কি পাবো? বসানোর পরে আমি রিডবার্গ ধ্রুবকের মানটা বসাবো। এখন রিডবার্গ ধ্রুবকের মানটা কি বলছিলাম, এইটা তো আর ওই তিনটা সূত্রের মধ্যে পড়ে না। এটা কি তুমি এই RH এর মানটা তুমি CGS এ বসাতে পারবা, MKS এ বসাতে পারবা। তোমাকে যদি তরঙ্গ দৈর্ঘ্য যদি তোমাকে CGS এ বের করতে হয়, তো তুমি RH এর মান তুমি CGS এ বসাবা, অথবা MKS এ বললে MKS এ বসাবা। আগামী ক্লাসে তোমাদেরকে কি করব? তোমাদেরকে অবশ্যই আমি এইটা দিয়ে অঙ্ক করাবো, প্রত্যেকটা দিয়ে আমি অঙ্ক করাবো। তাহলে আমরা কি সূত্র আবার শিখলাম দেখো, ওই তিনটা ছাড়া ওই তিনটা আর এখন যেগুলো লিখবো সেগুলো একসাথে লিখবা। E = কি? E = হবে h নিউ, E = কি? hc বাই ল্যামডা, hc বাই ল্যামডা, E hc বাই ল্যামডা, হ্যাঁ, নিউ = c বাই ল্যামডা। তারপরে আমরা কি শিখলাম এখন? 1 বাই ল্যামডা RH ইন্টু 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। তারপরে আর কি সূত্র এখানে আছে? আরেকটা জিনিস হচ্ছে, তোমরা কি করতে পারো এখানে তোমরা একটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে যে এখান থেকে আমরা আরো সূত্র বের করতে পারি। সেগুলো আমি যখন অঙ্ক করাবো তখন বলে দিব। কারণ এখানে দেখো, এখান থেকে যদি আমি নিউ এর মানটা বের করি, ল্যামডার মানটা বের করি, আচ্ছা, এটা সমান কি? এটা সমান নিউ বার RH ইন্টু 1 বাই n1 স্কয়ার n2 স্কয়ার। ঠিক আছে? তাহলে দেখো, এখান থেকে অনেকগুলো সূত্র বের করা যাবে। জাস্ট এই যে
এই সূত্রগুলো আগে মুখস্থ করো, এই সূত্রগুলো মুখস্থ করো, তাহলে তোমরা এখান থেকে আরো সূত্র পাবা। সেটা কি, আমি যদি এখান থেকে ল্যামডাটা বের করি, ল্যামডা ইকুয়াল টু কি হবে দেখো তো, সি বাই নিউ না, ল্যামডা ইকুয়াল টু সি, ল্যামডা ইকুয়াল টু কি হবে, এখান থেকে যদি আমি এটা বের করি ল্যামডা ইকুয়াল টু সি বাই নিউ হবে। তো এই সংখ্যাটা, এই ল্যামডা ইকুয়াল টু সি বাই নিউটা কি বসাই দিতে হবে, কোথায় বসাইতে হবে, আমি যদি এখানে ল্যামডাতে বসাই তাহলে আরো অনেক ধরনের সূত্র পাবো। আপাতত সূত্র বাড়াবো না, আমি সূত্র বাড়াবো না, সূত্র এইগুলো শিখো, এই সূত্রটা শিখো, এইগুলো শিখো, এগুলো থেকে আমরা আরো কিভাবে সূত্র বের হবে এবং কিভাবে কখন কোন সূত্র ব্যবহার করে শর্টকাটে আমরা রেজাল্টটা বের করে ফেলবো, সেগুলো আমরা আগামী ক্লাসে বলবো। তাহলে আমি কি বললাম, এখানে প্রথমে পড়াইছি 3টা সূত্র, এখানে পড়াইছি অলমোস্ট কয়টা, 1টা 2টা 3টা, ওইখানে 3টা এখানে 3টা, এখানে 2টা একই রকম, এই 2টা একই, আবার এই 2টা এক, খেয়াল করো এই 2টাতে একই, এই 2টা একই। তাহলে আমরা কি কি পাইলাম, আমরা পাইলাম 1টা সূত্র, এখানে পাইছি 2টা সূত্র, এখানে 3 নম্বর সূত্র। তাহলে দেখো ওই জায়গায় 3টা সূত্র, এই জায়গায় 3টা সূত্র, একদম টুটস্থ রাখবা, একদম টুটস্থ রাখবা, তাহলে তুমি এই 4টা অঙ্ক পারবা, করে মজা পাবা যে মানগুলো কিভাবে স্যার মনে করবো, স্যার মানগুলো কিভাবে মনে রাখবো, এই ধরনের ন্যাকামি কিচ্ছু করবা না। পড়ালেখা করবা, যদি করো, যদি ভালো করে করো, আর না করলে ছেড়ে দাও, মাঝামাঝি লেখাপড়া দিয়ে কিচ্ছু হবে না। আমি যেটা বলতেছি ভালো করে খেয়াল করো, আগের 3টা সূত্র, এখন 3টা সূত্র, 6টা সূত্র, আর আমি যে 4টা বলে দিলাম, এই 4টা একদম টুটস্থ রাখবা। যদি টুটস্থ না রাখো পরের ক্লাস তুমি বুঝবা না, সোজা কথা, তুমি পরের ক্লাসটা মজা পাবো না, একদম বলে দিলাম, পরের ক্লাস তোমার জন্য নাজায়েজ হয়ে যাবে। তো ভালো করে 3টা 6টা সূত্র আর যে 4টা পড়াইলাম সুন্দর করে মুখস্থ করে নিজে নিজে প্র্যাকটিস করে করে খাতায় লিখে লিখে অভ্যস্ত করো। আগামী 3 দিন 3 বেলা এই 6টা সূত্র আর ওই 4টা পড়বা, 3 দিন টানা করতে গেলে দেখবা যেগুলো তোমার প্র্যাকটিসে চলে আসবে। তো আমি এই পর্যন্তই থাকলাম।